আজ অনেক দিন পর দেশে ফিরছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য দেশের বাইরে চলে যাই স্কলারশিপ নিয়ে। তাছাড়াও একটা কারণ ছিল দেশের বাইরে যাওয়ার, সেটা না হয় পরেই বললাম। পরিবারের কেউই জানে না আমি আসছি বাংলাদেশে, সেটা আসলে সবাইকে সারপ্রাইজ দিব বলে আর বলিনি। আচ্ছা মা, বাবা আর ভাইয়া ভাবির রিয়েকশন কেমন হবে আমাকে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে? মা তো মনে হয় আবেগে কেঁদেই দেবে। কি জানি, হয়তো আবার একদম শকট খাবে আমাকে দেখে। অনেক কিছু পাল্টে গেল এই 2 বছরের ব্যবধানে। রাস্তাঘাটের অনেক পরিবর্তন, কিন্তু একটা জিনিস পাল্টালো না, বাংলাদেশের জ্যাম। আমি আরশিয়া ইসলাম। আমি পরিবারের মেজো মেয়ে, আর ভাই একজন বড়, আরেকজন আমার ছোট। গাড়ির জ্যাম আটকা পড়ে গেলাম, প্রায় 30 মিনিট হতে চলল। কখন জ্যামটা ছুটবে আল্লাহ মালুম। হঠাৎ গাড়ির কাছ দিয়ে একটা পোস্টারে চোখ আটকে গেল, সাদা পাঞ্জাবির উপর কালো কুটি পরা। এক হাত দিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছে, মুখে খুব মধুর একটা হাসি। সবকিছু মিলিয়ে পারফেক্ট ম্যান। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো, আর আমি সেই পোস্টারটার দিকে চেয়ে রইলাম যতটুকু দেখা যায়। বুকের পাশে একটা চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। চশমাটা খুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ক্রিং ক্রিং ক্রিং। এই যা তো সালমা দেখতকে এলো এই অসময়ে, শায়লা জাহান। দেখতাছি কে আইছে সেটা। সালমা আপা, খালা কে আইছে দেইখা যান। সালমা, কে আসছে? শায়লা জাহান, আমাগো আফামনি আইছে খালা। সালমা 2। আরশিয়ায়। শায়লা জাহান জড়িয়ে ধরল মা আমায় খুব শক্ত করে, যেন সে তার হারিয়ে ফেলা ধন আবার ফেরত পেল। খুশিতে মা আত্মহারা, পুরো বাড়িয়ে চিল্লিয়ে মাথায় নিয়ে নিচ্ছে, গালে কপালে চুমু খাচ্ছে, আর 2 হাত দিয়ে আমার গাল ধরে রাখল। মায়ের চোখ চলচল করছে। এই রোশনি, আয়ান, নিসা, দেখ কে আসছে। কেমন আছিস রে মা? ভালো মা, তুমি কেমন আছো? মায়ের চোখে জল দেখে আমার চোখজোড়াও ভিজে যাচ্ছে। কতদিন পর মাকে এত কাছে পেলাম। কে আসছে? আরশিয়া আয়া। ওহ মাই গড, আমার তো বিশ্বাস হচ্ছে না। রোশনি, আমার বড় ভাইয়া, এসে আমাকে জড়িয়ে ধরল। ভাইয়া, কেমন আছিস আরশি? ভাইয়া, ভালো। তুমি? ভাবি কোথায়? ভাবিকে তো দেখছি না। আমি উপরে রেস্ট নিচ্ছে, একটু অসুস্থ ও। মা, ওহ আচ্ছা। আমি আয় ঘরে আই, বাইরে যত কথা বলতেছি। সালমা, তোর আপার ব্যাগটা তোর আপার রুমে রেখে আই যা। মা, জি খালা। সালমা আপু, ঘরের সবকিছু আগের মতোই আছে, কোনো কিছু যেন বদলায়নি। ঘরের কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে ছোটবেলার। মা, আয়ান আর বাবা কোথায়? আয়ান কলেজে গিয়েছে, আর তোর বাবা অফিসের কাজে দেশের বাইরে। অহ আচ্ছা, যাই, ভাবির সাথে গিয়ে একটু দেখা করে আসি। আমি যাওয়া লাগবে না, আমি চলে এলাম। আমার একমাত্র ননদ এতদিন পর বাড়িতে ফিরল, আর আমি কি রুমে বসে থাকতে পারি? ভাবির দিকে হা করে তাকিয়ে আছি। শরীরের গঠন অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, তার হাঁটতেও কিছুটা কষ্ট হচ্ছে। ভাবি, কেমন আছো? আমি এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভাবি, এই যেমন দেখছো তেমন। আমি ভাবলাম আমি সবাইকে সারপ্রাইজ দিব, আর এখানে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। তা কতদিন? আমি 8 মাস চলছে এখন। বৌমা, নিচে আসার কি দরকার ছিল তোমার? ডাক্তার কি বলেছে ভুলে গেলে চলবে? মা,
ভুলিনি, কিন্তু আরশি এতদিন পর আসলো, মনটা ছটফট করছিল, তাই আর না পেরে চলে আসলাম। ভাবি ভাবি আমি তো নিজেই তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি শুধু শুধু এত কষ্ট করে নিচে আসলে। আমি আচ্ছা, অনেক কথা হয়েছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক লম্বা জার্নি করে আসছিস। মা ভাবি তুমি উপরে যাবে? গেলে আমি হেল্প করতে পারি। আমি না, এখন আর যাব না, একেবারে লাঞ্চের পর উপরে উঠব। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ভাবি ওকে। আমি আমি উপরে নিজের রুমে চলে আসি। নিজ হাতে সাজানো নিজের রুমটা তেমনই আছে। বুঝলাম, মা অনেক যত্ন করে রেখেছে আমার রুমটার। জানালার পাশে গিয়ে জানালার পর্দাটা সরালাম। জানালার পর্দাটা সরালেই রাস্তা দেখা যায়। বাইরের মানুষ কি করছে না করছে সব উপর থেকে দেখা যায়। রাতের আকাশটাও খুব ভালো করে দেখা যায়। ব্যাগটা খুলে ব্যাগের সব কাপড় আলমারিতে রেখে দিই। একটা ডায়েরি খুব প্রিয় বলতে গেলে। আর আমার কাছে ডায়েরি দুটোর মূল্য অনেক। একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ গোসল করলাম। অনেকটা ফ্রেশ মনে হচ্ছে এখন। এই মুহূর্তে একটা ঘুম দেওয়া দরকার। তাই বিছানাতে গাটা এলিয়ে দিলাম। সবুজ ঘাসের উপর একটা মেয়ে বসে আছে। মুখটা তার হাসিতে ভরা। চঞ্চলতাময়ী অনেকটা। সবুজ ঘাসগুলোতে হাত বুলাচ্ছে আর খিলখিলিয়ে হেসে উঠছে। হঠাৎ করে এক টুকরো কালো মেঘের ছায়া যেন মেয়েটাকে গ্রাস করে যাচ্ছে। লাফ দিয়ে উঠে বিছানায় বসে পড়লাম। ঘামে মুখ ঘাড়, গলা ভিজে গিয়েছে। মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান শোনা যাচ্ছে। ঠিক কয়টা বেজেছে অনুমান করতে পারছি না। তাই মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে ভালো করে পানির ছিটা দিলাম আগে, তারপরে ওযু করে মাগরিবের নামাজ আদায় করলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে জায়নামাজে বসে রইলাম। কেমন যেন কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারছি, অদৃশ্য কোনো শক্তি আমায় কাঁদতে বাধা দিচ্ছে। অনেকটা দম বন্ধ হয়ে আসছে এমন পরিস্থিতিতে। আরশি, উঠলি ঘুম থেকে? মা হ্যাঁ মা, বলো। আমি তুই তো নামাজ পড়ছিস। নামাজ পড়া হলে নিচে আয় নাস্তা করতে। আসার পর থেকে তো না খেয়েই আছিস। সবাই অপেক্ষা করছি। মা হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আমি আচ্ছা। মা মা চলে যাচ্ছে, আমি আবার ডাক দিয়ে মাকে আমার পাশে এসে বসতে বললাম। মা আমার পাশে এসে বসলে মায়ের কোলে মাথাটা রাখলাম। তোমায় খুব মিস করেছি মা। আমিও। তুই ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা ছিল। মা চলো মা নিচে। সবাই অপেক্ষা করছে আমার জন্য। আমি চল। মা জায়নামাজটা বাজ করে রেখে দিলাম। তারপরে মাকে সাথে নিয়ে নিচে নামলাম। ভাইয়া, আয়ান, ভাবি সবাই আছে, শুধু বাবা ছাড়া। বাবা জানে না আমি আসব, সেটা জানলে হয়তো কোথাও যেতেন না। আর আমিও জানতাম না বাবা দেশের বাইরে। দেশে আসার 2 দিন আগ থেকেই কারো সাথে কন্ট্রাক্ট করিনি তেমন। আয়ানটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না আমি ওর সামনে সেটা। আপু, হোয়াট আ সারপ্রাইজ, আই এম সিরিয়াসলি, তুই দাঁড়িয়ে আছিস আমার সামনে। আমার তো বিশ্বাসই হচ্ছে। দে তো একটা চিমটি কেটে। আয়ান
এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস না হলে ধর, চিমটি দিলাম। জোরে একটা চিমটি কাটলাম আয়ানকে আমি। আউচ! এই তাহলে আমার সারপ্রাইজ। কলেজ থেকে আসার পর থেকেই মা, ভাবি বলছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। অনেক অনেক বিগ সারপ্রাইজ এটা আমার জন্য। আয়ান আয়ান এসে আমাকে জড়িয়ে ধরল। ও যেন চাঁদটাকে আজ হাতে পেল। তুই চলে এসেছিস, ভালোই হলো। তোর সাথে ঝগড়া না করে আমার দিনগুলো কেমন পানসা পানসা কাটছিল। মিস ইউ সো মাচ আপু। আয়ান আই মিস ইউ টু। আমি আচ্ছা হয়েছে হয়েছে, এবার বসো নাস্তা করতে। মা ভাইবোন দুজনে চেয়ার টেনে চেয়ারে বসলাম। ভাইয়াকে দেখছি না, ভাইয়া কোথায়, অফিসে নাকি? আমি অফিসে না, বাজারে গেল তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসতে। তুমি যা যা পছন্দ করো তা সে আজ নিজ হাতে বাজার করবে, সঙ্গে তো করিম চাচা কেউ নিয়ে যায়নি। ভাবি বাব্বা, ভাইয়া তাহলে বাজার করতে জানে এখন? কোনো দিন তো বাজারের ত্রিসীমানাও মারাতো না। আমি এখনো যাই নাকি? আজ শুধু তোর জন্যে গেল বাজারে। মা যাক বাবা, আমার জন্যে হলেও বাজারে গেল। আমি আম্মুর হাতের তৈরি নুডলস খাচ্ছি, নিজে অনেকবার রেঁধেছি কিন্তু আম্মুর হাতের রান্নার মতো কখনো হয়নি। মাদের হাতে ম্যাজিক থাকে, মনে হগ একটু খানি কাটি নেড়ে দিলেও খাবারের টেস্টটাও অন্যরকম হয়ে যায়, আর আমরা হাজার রকম মশলা ব্যবহার করেও তেমন স্বাদ আনতে পারি না রান্নায়। অসাধারণ মা, তোমার হাতের নুডলসের জবাব নেই। ইচ্ছে করছে সবগুলো খেয়ে নিই। আমি ধর আরেকটু নে। মা সব কি আপুকে দিবা? আমাদের জন্যেও কিছু রাখো। আয়ান চুপ থাক শয়তান, তুই তো সবসময় খাস, আজ না হই আমার মেয়েটা খাক। মা দেখছো ভাবি, দেখছো মেয়েকে পেয়ে আমাদের পর করে দিল। আয়ান আগের মতোই হিংসুটে আছিস? আমার খাওয়া অলরেডি শেষ, যা আছে সব তুই খেয়ে শেষ কর। আমি আপু একটু খাইয়ে দে না, তোর হাতে কতদিন খাই না। তোর মনে আছে ছোটবেলায় যখন খেতাম না তখন তুই আমায় মেরে খাওয়াতি। আয়ান ওরে বাবারে আয়ান সোনার, দেখি সেই পিচ্ছি কালের কথা এখনো মনে আছে। আমি কি তোর মতো ভুলো মনা যে ভুলে যাব? আয়ান সেটাই হা কর। মা আমায় এক কাপ চা করে দাও না, মাথাটা একটু ভার হয়ে আছে। আমি আচ্ছা দিচ্ছি। মা আমি আয়ানকে খাইয়ে দিচ্ছি আর মা আমার জন্য চা রেডি করছে। ভাবির ক্লান্ত লাগছে তাই উনি রেস্ট নিচ্ছে। চাটা খেতে খেতে এর মধ্যে ভাইয়া ঘরে প্রবেশ করল। ভাইয়ার 2 হাত ভর্তি বাজার। এত বাজার দেখে আমি হা করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়ার 2 হাত ভর্তি বাজার দেখে অবাক হয়ে গেলাম। আমার এখনো মনে আছে ভাইয়াকে একবার দোকানে পাঠিয়েছিল ডিম আর আলু আনতে। কিছুক্ষণ পর ভাইয়া খালি হাতে ঘরে ঢুকে, চোখে মুখে সে কি রাগ। ভাইয়াকে রেগে থাকতে দেখে আম্মু গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। 1 হালি আলু আর 1 কেজি ডিম দিতে বললাম, দোকানদার তা তো দিল না, উল্টো হু হু করে হাসতে লাগল। ভাইয়া 1 হালি আলু আর 1 কেজি ডিম বলেছিস? মা হ্যাঁ, তুমি যা বলেছ তাই তো বললাম আমি। ভাইয়ার কথা শুনে মা আর আমি হাসতে হাসতে খুন। আমাদের হাসতে দেখে ভাইয়া বেকুবের মতো আমাদের দিকে তাকিয়ে রইল। আমাদের যেন হাসি থামছেই না। মা হাসি থামিয়ে বলল, ভাইয়াকে তুই আস্ত একটা গাধা, কেজির দামে কখনো ডিম বিক্রি করতে শুনেছিস তুই? আম্মু এই বলে আবার হাসতে লাগলো। ভাইয়া নিজের বোকামিটা বুঝতে পেরে লজ্জায় তাড়াতাড়ি নিজের রুমে চলে যাই, আর এদিকে আমি আর মা হাসতেই থাকলাম। এরপর থেকে ভাইয়াকে এটা নিয়ে অনেক খেপিয়েছিলাম। এটা মনে পড়তেই নিজের অজান্তেই হেসে দিলাম।
যাক গিয়ে ভাইয়াকে একটু খেপাতে পারি কিনা দেখি। কিরে ভাইয়া, আজকে কি সবকিছু হালি করে কিনে এনেছিস? আমি আরশি তোর মাথা ফাটায় দিব ধরে। ফাজিল একটা। ভাইয়া না, তুই তো আবার হালি হিসেব করে তরকারি কিনিস তাই বললাম। আমি চুপ থাক আর এদিকে আই, দেখ তোর প্রিয় খাবার মাছ এনেছি। ভাইয়া ভাইয়া বাজারের সব মাছ কি তুমি তুলে নিয়ে এলে নাকি? এত ধরনের মাছ? আমি মনে হচ্ছে ছোটখাটো একটা মাছের বাজার আমাদের বাসায়। ভাইয়ার কাণ্ড দেখে আম্মুর মাথায় হাত। মাছের মধ্যে ছিল তালাপিয়া মাছ, রুই মাছ, রূপচাঁদা মাছ, ছোট মাছ আর নাম না জানা কিছু মাছ। কি করব বল, তুই এতদিনে এলি, মাথা ঠিক ছিল না, তাই যা পেয়েছি সব তোর জন্য নিয়ে এলাম। ভাইয়া নিয়ে তো এলি, এগুলো কে কাটবে? তুই? মা সমস্যা নেই, আমিও হেল্প করব না হয়। ভাইয়া আমি আর কিছু বললাম না, সেখান থেকে গিয়ে ভাবির কাছে গেলাম, একটু ভাবি দেখলাম ঘুমাই, তাই নিজের রুমে চলে গেলাম। বাবাকে কল দেওয়া দরকার, তাই ফোনটা হাতে নিয়ে বাবাকে কল দিলাম। আসসালামু আলাইকুম বাবা। আমি ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আমার মামুনি দেখি কল দিল তার বাপটাকে। বাবা কেমন আছো? ভালো, তুই? আমিও ভালো আছি। দেশে কবে আসছো? আমি দেশের বাইরে, তুই কিভাবে জানলি? মা বলল। আচ্ছা, কবে আসছো? 2-3 পর আসছি। ওহো আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি সারপ্রাইজ? দেশে আসো তারপর। দেশে আসো মানে তুই বাংলাদেশে? হুম। কবে আসলি? আমাকে তো জানলামই না। বাবা কেউই জানতো না, হুট করে চলে আসছি। ওকে, আমি 2-1 দিনের মধ্যে চলে আসছি। আমার তো আর তরস হইছে না, কতদিন পর তোকে আমি দেখব। বাবা বাবার কথায় হাসলাম। আরও টুকটাক কথা বলতে বলতে এশার আজান দিয়ে দেই। কথা বলা শেষ করে নামাজ আদায় করে নিলাম। বেলকুনিতে গিয়ে ইজি চেয়ারটায় বসলাম। একসময় এই বেলকুনিতে অনেক ফুলের টব ছিল, এখন অবশ্য নেই। তখন বেলকুনিতে এসে ফুলের ঘ্রাণটা নিয়ে আকাশ দেখতাম। এসব ভাবতে ভাবতে চেয়ারটায় ঘুমিয়ে পড়লাম। আম্মুর ধাক্কা খেয়ে ঘুম ভাঙল। তোকে সারা ঘর খুঁজছি আর তুই ঠান্ডার মধ্যে এই বেলকুনিতে ঘুমাচ্ছিস। মা কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। আমি খেয়াল করতে আর হবে না। চল খাবি। মা কয়টা বাজল? আমি রাত 11:30 বেজেছে। মা অহো, অনেক রাত হয়ে গেল। আচ্ছা তুমি যাও, আমি মুখটা ধুয়ে আসছি। আমি আই জলদি। মা মা চলে গেলে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নিচে চলে গেলাম। সবাই বসে আছে। আমি গেলে ভাইয়া একটা তুলে দিচ্ছে খাবার, আয়ান তুলে দিচ্ছে একটা, মা একটা, ভাবি একটা, সবাই যেন প্রতিযোগিতায় নামল। আমি সবার এমন অবস্থা দেখে বললাম, যা শুরু করে দিল তোমরা, মনে হচ্ছে আমি আবার কালকেই চলে যাচ্ছি। আমার কথায় হেসে দিল সবাই। রান্নার জবাব নেই, কি আর বলবো, পেটে যদি আরেকটু জায়গা থাকতো তাহলে আরও খেতাম। খেয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে যার জন্য জানিয়ে আসলাম তা সবাইকে দিয়ে দিলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে এলাম। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 2:30 বেজে গেল। একটু আগে ঘুমানোর জন্য ঘুমও আসছে না, তাই আবার বেলকুনিতে গিয়ে আকাশটা দেখতে থাকলাম। কিছুক্ষণ পর মনে হচ্ছে ঘুম আসবে, তাই রুমে এসে শুয়ে পড়লাম। সকালে চেঁচামেচিতে ঘুমটা ভেঙে যায়। ঘুমের জন্য চোখ মেলতে পারছি না। সকালের নামাজ আদায় করে আবার শুয়ে পড়ি প্রচণ্ড ঠান্ডার জন্য। হাতড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি সকাল 11টা বেজে গেল। চোখগুলো খচলিয়ে চশমাটা পরে বিছানা ছেড়ে উঠে বসলাম।
কিসের এত চেঁচামেচি কিসের তা দেখার জন্য ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার ছোট খালাম্মু রুকসানা হোসাইন আর তার ছেলে জুনায়েদ আসছে। জুনায়েদের বয়স 7 বছর হবে হইতো। আরে ছোট খালাম্মু যে! আরশিয়া জড়িয়ে ধরল, কতদিন পর? কেমন আছিস তুই? ছোট খালাম্মু: এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ। খালাম্মু: আঙ্কেল কেমন আছে, কবে আসবে দেশে? আমি ভালো আছে, কবে আসবে তা এখনো জানি না। খালাম্মু: আরে জুনায়েদ কেমন আছিস তুই? অনেক বড় হয়ে গেলি দেখি তুই। আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? জুনায়েদ: এই তো ভালো আছি। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 1-এ। জুনায়েদ: আচ্ছা খালাম্মু তোমরা গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আছি। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। চুলগুলো আছড়িয়ে চুলগুলো এক সাইডে এনে বিনি করে নিলাম। তারপরে আবার নিচে চলে এলাম। নিচে নেমে দেখি খালাম্মি ডাইনিং টেবিলে বসা। আমিও খালাম্মুর পাশে গিয়ে বসলাম। মা নাস্তা নিয়ে এসে মা ও টেবিলে বসলেন। আরশি তোর মেজো খালাম্মু কল দিয়েছে একটু আগে। মা মেজো খালাম্মুর কথা শুনে কলিজায় চ্যাতো করে উঠল। নিজেকে সামলে নিয়ে: খালাম্মু কি আজ প্রথমবারের মতো কল দিল যে আমায় বলতে হচ্ছে? আমি পুরো কথা তো শোন। মা: হুম শুনছি বলো। আমি চুপচাপ খাবারগুলো নাড়ছি। মনের মধ্যে একটা অশান্ত ঝড় শুরু হয়ে গেল, যেটা কিনা এতদিন ধরে অনেক কষ্টে নিজের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। তোর খালাম্মু বলছিল তোর ছোট খালাম্মুর সাথে তুই যেন ওদের বাসায় যাস। মা চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিলাম। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। খালাম্মুকে এখানে আসতে বলো। আমি এমন করে বলছিস কেন? একটা সময় তো আমি যেতে না দিলেও জোর করে চলে যেতি প্রতি মাসে। আর এখন যেতে বলতে যাবি না বলে দিচ্ছিস। মা তখন আমি আর এই আমির অনেক তফাত আছে এখন। আমি তোর খালা কত করে বলেছে? এমন করছিস কেন? আমার খাওয়া শেষ, আমি উঠছি। আর পারলে খালাকে বলিও এখানে আসতে, আমার ওখানে যাওয়া পসিবল না। আমি কিছু না খেয়ে বলছিস তোর খাওয়া হয়ে গেছে? ভালো করে তো কিছুই খেলি না। মাকে আর কিছু না বলে রুমে চলে এলাম। ধম আটকে মনে হয় এখনই মারা যাব। সারা শরীর আমার কাঁপা শুরু করে দিল। তাড়াতাড়ি করে খাটে বসে পড়লাম। হাত দিয়ে বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরলাম। পুরনো সেই দিনগুলোর ছবি স্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠতে লাগল, যা এতদিন মনে করতে চাইনি। আরশি উঠো না জলদি, কলেজে না আজ তোর বিদায় অনুষ্ঠান। কবে রেডি হবি আর কবে উঠবি? মা মা যাও তো। কার বিদায় অনুষ্ঠান? কিসের বিদায় অনুষ্ঠান? ঘুমাতে দাও আমায়। আমি ঘুমের ঘোরে মাকে বলছি, তোর সব ফ্রেন্ডরা রেডি হয়ে এসে বসে আছে, আর তুই গাধার মতো পড়ে ঘুমাচ্ছিস। এখন না উঠলে পানি ঢেলে দিব গায়ের উপর। মা উফ, তুমি না যাও না। আমি ঘুমা তুই। আমি আর পারবো না ডাকতে তোকে, সেই কখন থেকে ডেকে চলছি, আমার গলা সহ ব্যথা হয়ে গেছে। মা চলে গেল আর আমি এখনো ঘুমাচ্ছি। তোমাদের ফ্রেন্ডকে তোমরা পারলে ঘুম থেকে ওঠাও, আমি আর পারছি না। মা উফ, এই আরশিটা কিভাবে পারে এত ঘুমাইতে? দুনিয়ার কোনো হুঁশই নেই দেখছি। আচ্ছা আন্টি, আমরা দেখছি। তানিয়া আরশি যাও তো মা, ডিস্টার্ব করো না তো, আর ঘুমাইতে দাও। ও এভাবে উঠবে না, মরে গেলেও অন্য ব্যবস্থা করতে হবে। ঝপাস্যস।
উফ মা দিল তো ঘুমের 12টা বাজিয়ে। চোখ খুলতেই দেখি তানিয়া, নিশি, অথই আর ঈশান কোমরে হাত দিয়ে আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। এদের এমন করে তাকিয়ে থাকার কারণটা মাথায় ঠিক ঢুকল না, আর এরা এমন সাজগোজ করেই বা আছে কেন? কিরে তোরা সকাল সকাল এত শাড়িটারি পরে আমার বাসায় কি? সবার কপালে হাত। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম ওদের দিকে। অতিরিক্ত ঘুমাতে ঘুমাতে হেতির দেখি স্মৃতিশক্তি সহ নষ্ট হয়ে গেছে। ঈশান: ওরে বলদ, আজ যে বিদায় অনুষ্ঠান সেটাও ভুলে গেছিস। তানিয়া: অহশিট। আমার মাথায় হাত। সরি 2 মিনিট অপেক্ষা কর, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। হ্যাঁ যা যা, জলদি যা। অথই: মা ফকিরগুলোকে কিছু খেতে দাও, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। আমি: কি আমরা ফকির? সবাই একসাথে। তাইলে কি প্রধানমন্ত্রী নি তোরা? আমি: আমরা ফকিন্নি হলে তুই কি? হ্যাঁ। নিশি: আমিও তোদের মতো ফকিন্নি। আমি: তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করে নিলাম আগে ওদের সাথে। সবাই এখন আমার রুমে বসে আছে। আমি কোনো শাড়িটা পরব তা সবাই মিলে ডিসাইড করছি। একটা শাড়িও মনের মতন হচ্ছে না। এদের জন্য আমার ও শাড়ি পরা লাগছে। কেন যে শাড়ি পতে গেল? ভাইরে, আমার দ্বারা পসিবল না শাড়ি পরা। আমি এমনি একটা ড্রেস পরে চলে যাই। খালাম্মা তা বললে তো হবে না। আমরা পরেছি, আপনার ও পরা লাগবে। তানিয়া: উফ, যা তা। আমি: তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ঈশান: কি? বিরক্ত হয়ে আমি: আমাদের প্রধান অতিথি কে জানিস? নিশ: হবে হয়তো কোনো ব্যারিস্টার ট্যারিস্টার। নাকমুখ খুঁচকে: জি না, স্বনামধন্য সুপরিচিত বিখ্যাত আদ্রিয়ান চৌধুরী আমাদের প্রধান অতিথি। সবাই একসাথে: হোয়াট? সিরিয়াসলি নাকি জোকস ছিল? আশ্চর্য হয়ে আমি। অথই তার ফোনটা বের করে একটা পিক দেখালো, কলেজের একটা পোস্টার, সেখানে বড় করে করে লেখা আছে প্রধান অতিথি আদ্রিয়ান চৌধুরী। আমার মনের মধ্যে তো ডিঙ্কা চিকা করছে। এতদিন শুধু ইউটিউব, টিভির চ্যানেলে দেখেছি, আজ সরাসরি দেখব লাইভে। উফ, ভাবতেই মনটা নেচে উঠল। আগে বলতে পারিস নাই এই কথা? রাত দেখি আমি। আমরাও জানতাম না, কাল রাতে জানলাম। স্যারের কাছে। আগে বলছিল না, করে দিয়েছিল, বলছিল তার নাকি সময় হবে না। তারপর কালকে নাকি আবার বলল আসবে আমাদের কলেজে। ঈশান: উফ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হবে তাহলে। 2 পায়ের উপর ভর করে 2 হাত একসাথে মুখের সাথে লাগিয়ে খুশিতে চোখমুখ খুঁচকে মাথাটা একটু ঝাঁকুনি দিয়ে বললাম, তুই না আসতো একটা পাগল আরশি। নিশি: হু আসলে পাগল, তবে আদির জন্য। আমি: আদি আবার কে? আদ্রিয়ান ছোট করে: আদি, বুঝলা। আচ্ছা তোরা বস, আমি ভাবির কাছে থেকে শাড়ি চয়েস করে আসি। এই বলে দৌড়ে ভাবির কাছে চলে গেলাম। অনেকক্ষণ ঘাটাঘাটির পর একটা নীল রঙের শাড়ি পছন্দ হল। ভাবি শাড়িটা পরিয়ে দিতে হেল্প করল। চোখে হালকা করে কাজল, কপালে একটা ছোট কালো টিপ, 2 হাত ভর্তি চুড়ি, কানে ঝুমকো, আর ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক। বাহ, সব মিলিয়ে পারফেক্ট। বাহহহ, আরশি তোমায় তো দারুণ লাগছে। ভাবি: ধন্যবাদ, এবার চিমটি কেটে দাও, আবার তোমার নজর লেগে যাবে। আমি দুষ্টুমি করে বললাম ভাবিকে। তবে রে।
এই বলে হাতে একটা চিমটি দিয়ে দিল ভাবি। আচ্ছা আসি, বাই। নিজের রুমে চলে আসি। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কেমন লাগছে বলেন তো আপনারা? চারোটা হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো ভূত দেখছে। ঈশান টপ করে পড়ে যাই অবস্থা। অথই চোখ বড় করে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছেই না। আরশি, তুই এত সুন্দর, আগে তো খেয়ালই করিনি। ঈশান, হয়েছে হয়েছে, এবার চল, অলরেডি লেট হয়ে গেছে। মেরা দিল তো লুট গয়া। অথই, রাস্তায় খুঁজা দেখিস কোথায় লুট হয়ে গেছে, সেটা এখন চল। আমি। তারপরে সবাই মিলে একটা সিএনজি ভাড়া করে কলেজে চলে আসি। অতিথি আসতে এখনো অনেক দেরি আছে। কলেজে বাকি ফ্রেন্ডগুলোর সাথে হাই হেলো করে নিলাম। একে একে গেস্ট আসতে লাগল, কিন্তু সে এখনো আসছে না। কবে যে তাকে দেখব এটা ভেবে ভেবে অস্থির আমি। ওই তো একটা কালো রঙের কার আসছে, সামনে একটা ছোট জাতীয় পতাকা লাগানো। মনে হচ্ছে এটাতে তিনি আছে। গাড়িটার দরজা খুলে সামনের সিট থেকে একজন নেমে আসলো, তাকে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। না, এটা আদ্রিয়ান না। মুখটা বাংলার পাঁচ করে পিছন ফিরে দাঁড়িয়ে রইলাম। তখনই তানিয়া আমার কাঁধে হাত দিয়ে বলল, আরশি, সামনে থাকা দেখ, আদ্রিয়ান নামছে। তার নামটা শুনে তাড়াতাড়ি করে সামনে ফিরে থাকালাম। এক পা গাড়ির বাইরে, সারা শরীর গাড়ির ভিতরে। আমি অপেক্ষা করছি কখন সে বাহির হবে। সে অপেক্ষায় অবশেষে মাথাটা বের করল, চুলগুলো বাতাসে ফুরফুর করে উড়ছে, আর এদিকে আমার মনটাও। গাড়ি থেকে নেমে স্ট্রেট হয়ে দাঁড়ালো, পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছি আমি। হালকা রঙের নীল শার্ট, তার উপর নেভি ব্লু কুটি, জিন্স, গাল ভর্তি খুচা খুচা দাড়ি, চোখে সানগ্লাস, চুলগুলো দুই সাইডে খুব ছোট, মাঝে অনেকগুলো, আর তাতে জেল দেওয়া, ঠিক যেমনটা আমার পছন্দ। হাতে ঘোড়, সবকিছু মিলিয়ে পারফেক্ট বয়। ছবির থেকে বাস্তবে হাজারগুণ সুন্দর। উফফ, আমার তো চোখ সরছেই না, এখনই বোধহয় অজ্ঞান হয়ে যাব। মনের মাঝে একটা গান বাজছে বারবার, আমি জ্ঞান হারব, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। সেই সামনে দিকে এগোতে লাগলো, যখন আমার সামনে আসলো 1 মিনিটের জন্য আমার নিঃশ্বাসটা যেন আটকে গেল। আমি নিঃশ্বাস নেওয়াটা ভুলে গেলাম। চোখের সানগ্লাসটা খুলে সে আমার দিকে তাকালো, চোখগুলো কি অসাধারণ, চোখে ব্রাউন কালারের লেন্স লাগানো। কি অসম্ভব রকমের মায়াময় চোখগুলো, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। হেঁটে সে সামনের দিকে এগিয়ে গেল, আর আমি স্তব্ধ হয়ে তার চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। আমার আর কোনো কিছুর হুঁশ নেই। নিশার ধাক্কায় বাস্তবে আসলাম। প্রিন্সিপাল স্যারের সাথে দেখি দাঁড়িয়ে কথা বলছে, আর আমি তাকে পর্যবেক্ষণ করছি। যেতে যেতে একদম তাদের সামনে চলে গেলাম। হঠাৎ করে কি একটার সাথে হুঁচট খেয়ে ধপাস করে পড়লাম। আমার আহ করা শব্দে সে আমার দিকে ফিরে তাকালো। মাঠের অনেকেই হাসতে লাগল। এমন করে পড়ে যাওয়াতে একটু লজ্জাবোধ করলাম। যখন উঠতে যাব তখনই একটা হাত দেখি সাহায্যের জন্য আমার দিকে এগিয়ে দিল, ও তার চেহারার দিকে না তাকিয়ে তার হাতটা ধরে আমি উঠে দাঁড়ালাম। যখন থ্যাঙ্কস দেওয়ার জন্য তার চেহারার দিকে তাকালাম, আমি থমকে গেলাম। এটা আর কেউ নই, আদ্রিয়ান। আমার পুরো পৃথিবী থেমে গেল। আমি তার দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। উফফ, চেহারাটা কি পরিমাণের মায় ভরা। আর ইউ ওকে? তার কথায় আমার হুঁশ আসে। আমি আমতা আমতা করে ঠিক আছি বললাম। দেখে শুনে চলতে পারেন না নাকি কলেজ লাইফে এসে হুচট খেয়ে পড়েন? এরপর থেকে দেখে চলবেন। এটা বলে সে চলে গেল। আমি চেয়েই রইলাম শুধু।
এর মধ্যে আমার 4 হারামি ফ্রেন্ডগুলো এসে হাজির হলো। এসেই আমি ঠিক আছি কিনা তা জিজ্ঞাসা করতে লাগল। তাদের কথায় ঠিক আছি বলে আমি আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইলাম। তানিয়া আর নিশি আমার গায়ে লেগে থাকা ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে। আরশি, আরশি, একটু নিচে আইতো। ভাইয়ার ডাকে আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইলাম এতক্ষণ। চোখ মুখে একটু পানি দিয়ে দিলাম যাতে বোঝা না যায় আমি কান্না করলাম সেটা। তারপরে নিচে আসি, খালাম্মু আম্মু ভাবি ভাইয়া এরা বসে আছে। আমি গিয়ে একটা সোফায় বসলাম। আরশি তোকে সেজো খালাম্মু যেতে বলছে তুই না করছিস কেন? যা না একটু ঘুরে আই সেখান থেকে। ভাইয়া, ভাইয়া আমার ভালো লাগছে না। আর আমার অন্য কাজ আছে আমি যেতে পারবো না। আমি। আরশি চলো না। কতবার বলছি তোকে। যাবো আর সারাদিন থেকে চলে আসবো এতে সমস্যা কোথায় তোর? খালাম্মু। নে ধর তোর খালাম্মু আবার কল দিল ধর কথা বল। মা। হ্যালো আসসালামু আলাইকুম খালাম্মু। আমি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস আরশি? খালাম্মু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি? আমি। আমিও ভালো আছি। তোকে এত করে আসতে বলছি তাও তুই আসতে চাইছিস না কেন? খালাম্মু। খালাম্মু আমার অনেক কাজ আছে তাই যেতে পারছি না বুঝার চেষ্টা করো প্লিজ। আমি। একদিনেরই তো ব্যাপার আইনা, অনেকদিন দেখিনি তোকে। খালাম্মু। আমাকে দেখার যদি এতই ইচ্ছে হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমাদের বাসায় চলে আসো তাহলেই তো হই। আমি। আচ্ছা ঠিক আছে তুই তো অনেক বড় মানুষ হয়ে গিয়েছিস তোর আশা লাগবে না আমরাই আসব। আপাকে ফোনটা দে। খালাম্মু। ফোনটা আম্মুকে দিয়ে সোফা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে উঠতে ভাবনার জগতে আবার তলিয়ে গেলাম। এক এক করে সম্মানিত অতিথি সবাই স্টেজে উঠে আসন গ্রহণ করল। আর আমাদের কিছু স্টুডেন্ট তাদের সবাইকে ফুল দিয়ে সম্মানিত করব। এক এক করে সবাই ফুল দিচ্ছে। মনে মনে দোয়া করছি আমারটা যেন আদ্রিয়ানকে দিতে পারি। আমার আগে একজন আছে আল্লাহ যেন আদ্রিয়ানকে না দেই। প্লিজ 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 আল্লাহ চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলাম। যাক বাবা বাঁচা গেল আদ্রিয়ানকে দেইনি। শেষে আমি গিয়ে ফুলের তোড়াটা আদ্রিয়ানের হাতে দিলাম। মিষ্টি করে একটা হাসি দিয়ে ধন্যবাদ দিয়ে সে আমার হাত থেকে ফুলটা নিল। আমিও একটা হাসি দিয়ে চলে আসতে যে আরেকটুর জন্য স্টেজে থাকা তারের সাথে পা লেগে পড়ি অবস্থা। ঠিক তখনই আদ্রিয়ান তার এক হাত দিয়ে আমার আরেক হাত টান দিয়ে ধরে ফেলল। যাক বাবা পড়তে পড়তে পড়লাম না বাঁচলাম। উনার দিকে থাকাতেই উনি হাতটা সরিয়ে নিলেন। আর বললেন কেয়ারলেস গার্ল। কথাটা শুনে একটু অপমানিত বোধ করলাম। মুখ ভেঙচি দিয়ে নেমে আসলাম। একে একে সম্মানিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান ভাষণ দিলেন। এরপর আসে যাদের কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে যাবে তাদের সবাইকে নিয়ে একটা ফটো তোলা হবে। একে একে সবাই এসে দাঁড়ালাম। কপাল গুনে আমি উনার পাশে দাঁড়ালাম। উনার পাশে দাঁড়াতেই বুকটা ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। উনি উনার দুই হাত প্যান্টের পকেটে দিয়ে দাঁড়ালেন। চোখে সানগ্লাসটা পরা। উনার পাশে দাঁড়ানোর পর থেকে আমার নাকে একটা স্মেল আসছে। স্মেলটায় কেমন যেন মাদকতা। পাশের জনের দিকে তাকালাম না তার দিক থেকে আসছে। তারপরে যখন আদ্রিয়ানের দিকে ফিরে নিঃশ্বাস নিলাম স্মেলটা খুব বেশি আমার নাকে মুখে জড়ো হল।
তার মানে এটা আদ্রিয়ানের স্মেল। আমি লম্বা একটা নিঃশ্বাস টেনে স্মেলটা নিতে লাগলাম। আমি যেন আমিতে নেই, অন্য জগতের বাসিন্দা হয়ে গেলাম। স্মেল নেওয়া শেষ হলে চোখ খুলে সামনের দিকে তাকান। আদি। কথা শুনে হকচকিয়ে গেলাম। গলা খাকড়ি দিয়ে উহুম করে মুখে একটা হাসি নিয়ে সামনের দিকে তাকালাম। ফটোগ্রাফার স্মাইল বলার সাথে সাথে সবাই স্মাইল দিয়ে দিল, আর তার এক ক্লিকে গ্রুপ ফটো তোলা হয়ে গেল। দুপুর 3টের দিকে গেস্টদের খেতে দেওয়া হয়। এদিকে আমি ছটফট করছি, তার সাথে দেখা হলো, কথা হলো, বাট একটা সেলফি তোলা হলো না। কিভাবে যে তুলি সেলফি? আচ্ছা, রিকোয়েস্ট করব, কিন্তু উনি তো কারো সাথে একা কোনো পিকই তুলছে না। উহু, কি যে করি, যে করেই হোক সেলফি আমি তুলবই। ওই তো উনি এদিকে আসছে, মনে হই বেসিনে যাবে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। আসুন, আমি আপনাকে প্রিন্সিপাল স্যারের কেবিনের বেসিনটা দেখিয়ে দিচ্ছি। আমি, নো থ্যাঙ্কস, আমি একা খুঁজে নিতে পারব। আদি, আপনি না বললে তো হবে না, স্যার দায়িত্ব দিয়েছে আপনাদের খেয়াল রাখার জন্য। আমি, যে নিজের খেয়াল রাখতে পারে না সে অন্যের খেয়াল কি রাখবে? মুখে একটা হাসি রেখে আদি। একটু গায়ে লাগলো উনার কথাটা, তারপরেও নিজেকে সামলিয়ে উঠা জাস্ট অ্যাক্সিডেন্ট। ইচ্ছে করে তো পড়তে যায়নি আমি তা তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে। আদি, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি জানি। আমি, আদি, কিভাবে জানেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। কে আমার ফ্যান আর কে আমার হেটার্স সেটা আমি মুখ দেখলেই বুঝি। মুখে আবার সেই মিষ্টি হাসিটা দিয়ে আদি। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। তাহলে প্লিজ আমার সাথে একটা সেলফি তুলেন। প্লিজ জো, প্লিজ। হাত দুটো একসাথে করে রিকোয়েস্ট করতে লাগলাম। হাহা, এটা কখনোই না। আমি কারো সাথে সেলফি তুলি না। বেসিনে হাতটা ধুচ্ছে আর আমায় বলছে আদি। কারো সাথে না, আমার সাথে তো তুলেন প্লিজ। জজ। আমি, নো নিড। আদি, একটায় তো পিক তুলবেন, এতে এত ভাব নেওয়ার কি আছে? আমি, আমার এই কথাটা শুনে উনি আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকালেন। আমি উনার রাগের তোয়াক্কা না করে আবার বলতে লাগলাম, আপনি কেমন নেতা, আপনার একজন ফ্যানের সাথে একটা সামান্য সেলফি তুলতে চাইছেন না? আচ্ছা, সেলফি তুললে কি আপনার সম্মানে আঘাত লাগবে? রেগে বললাম কথাগুলো আমি। ওকে, সেলফি তুলবে। আদি, এই বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আচমকা আমার মাথার পিছনে হাত দিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে দিল। আমি আহাম্মকের মতো চোখ দুটো বড় বড় করে রইলাম আর গুঙ্গাতে লাগলাম। তারপর জোরে আমাকে ধাক্কা মেরে আমার বাম হাতে মোবাইলটা দিয়ে সে চলে গেল। আর আমি আমার ঠোঁটে 2 হাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম। আমার সাথে কি হয়ে গেল বুঝার চেষ্টা করছি। আমার ঘোর যেন কাটছে না, চোখের সামনে রিপিট হতে লাগলো মুহূর্তটা। আমি উঠে হাঁটতে লাগলাম 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। তখনই একটা টেবিলের সাথে বাড়ি খেয়ে আহোহ করে উঠলাম। আরশি, সাবধানে দেখে চলতে পারিস না। দেখলি কিভাবে খেলি ধাক্কাটা। আমি একটা টেবিলে বসে পড়লাম। মা এসে আমার দেখছে কোথাও বেশি লেগেছে কিনা। একটু খানিক ছিঁড়ে গেল, সেটা দেখা মা তাড়াতাড়ি তার রুমে ফার্স্ট বক্সটা নিয়ে আসতে গেলেন। আর আমি সেই আগের মুহূর্তে ভেসে গেলাম। আরশি, তোকে আমরা খুঁজে হয়রান, আর তুই এখানে কি করছিস? তানিয়া। আমি হাত দিয়ে মুখটা চেপে ধরে ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিরে, মুখে হাত দিয়ে এভাবে তাকিয়ে রইলি কেন? নিশি। আমি তখনও চুপ। এই মুখ থেকে হাতটা সরা, আর কি হয়েছে বল।
তানিয়া আমার হাতটা টেনে আমার মুখ থেকে সরালো। এবার বল কি হয়েছে, তুই এমন শব্দের মধ্যে আছিস কেন? এদের বলবো কিনা চিন্তা করছি, বললে বলবে পাগলের প্রলাপ বকছি। এহেম আসলে হয়েছে কি, ওই আদিকে দেখে অবাক হয়েছি। এর আর কি? আমি? সেটা তো তুই সবসময় হোস, এ আর নতুন অন কি? কিন্তু কেন যেন মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। নিশি, আরে তোদের থেকে আমি আবার কি লুকাতে যাব? আমি সেটাই। তানিয়া, আচ্ছা চল, গেস্টরা মেবি চলে যাবে এখন, ওইদিকে যাই। নিশি, তোরা যা, আমি বাসায় চলে যাচ্ছি। আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। আমি বলিস কি, তুই একা যেতে পারবি না? দাঁড়া, আমরা সহ যাব, তার আগে প্রিন্সিপাল স্যারকে বলে আসি, চল তুই সহ। তানিয়া, যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও গেলাম ওদের সাথে। স্যার দেখি আদ্রিয়ানের পাশে দাঁড়ানো। কি সুন্দর হেসে হেসে কথা বলছে, যেন কি ভদ্র, কি সুশীল। আমরা তিনজন গিয়ে স্যারের কাছে গিয়ে দাঁড়ালাম। কপাল গুনে আবারও উনার পাশে আমি। ভয় কলিজার পানি শুকিয়ে যাচ্ছে, হার্টবিট বেড়েই চলল। যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখলাম। আদির দিকে তাকালাম না। ইচ্ছে করছে না তাকাতে, যা করল আমার সাথে ভাবলেই চমকে উঠি। উনি আমার পাশে দাঁড়ালেন। বেশি বলার শাস্তি এটা। আদি। তার কথা শুনে চমকে গিয়ে তার দিকে ফিরলাম। সে তার মুখটা সামনের দিকে করে মুখে একটা মুচকি হাসি দিচ্ছেন। আপনি এত খারাপ চিন্তা করিনি। আমি মানুষের চিন্তার বাহিরে থাকি। আদি। আমি তার দিকে তাকালে চোখ মেরে দিয়ে আমার পাশ থেকে চলে গেলেন। আস্ত শয়তান একটা। রাগে গজগজ করে বলতে লাগলাম। মনে মনে 19-20 শোনাতে লাগলাম তাকে। তারপরে বিদায় নিয়ে এসে চলে গেল। তারপরে স্যার আমাদের আসতে দিল। আর এদিকে আমার মাথায় আগুন জ্বলছে। রাগে মাথায় আগুন ধরে যাওয়ার উপক্রম প্রায়। কি ভেবেছি, কি বের হলো সে? কত ইনোসেন্ট ভেবেছিলাম, আর সে আমাকে ইহোহোছি। রুমের মধ্যে পায়চারি করছি আর এসব নিজে নিজে বকবক করছি। উনি আমায় জোর করে কিস করেছেন তা শুধু বারবার ভেসে উঠছে চোখের সামনে। আদি কিভাবে কিস করল তা চোখের সামনে ভেসে উঠলে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ফেলি। আয়নার সামনে বসে চুল সব এলোমেলো করে ফেললাম। পায়ের জোতা জোড়া দুই দিকে দুটো ফেলে দিলাম। আরও সাজ ভালো করে তুই। ওই লুইচ্ছা আদির জন্য বেশি ইনোসেন্ট ভাবছিলি না? তারে দেখ, তার প্রতিদান তুরে সে নিজে দিছে। হাতের চুড়িগুলো খুলছি আর ভ্যান ভ্যান করেই চলছি। হ্যাঁ, আদি কিভাবে করল এটা আমার সাথে? ন্যাকা কান্না করে। আরশি, কি হয়েছে, কাঁদছিস কেন, আর নিজের কি অবস্থা করে রেখেছিস? ভাবি, কই কান্না করছি আমি, আর এসব কিছু না। ফ্রেশ হলে ঠিক হয়ে যাবে। আর তুমি গিয়া তোমার ননদের জন্য 1 কাপ চা বানাও, তার নাকি তোমার হাতে চা খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি ওরে ঢঙ্গি রে যাচ্ছি। আর তাড়াতাড়ি চেঞ্জ কর, দেখতে পোড়ায় ভূতের মতো লাগছে তোকে। ভাবি এটা বলে চলে যাই। ভাবি ভূতি আমি? নিজেকে আজ পাগল ভূত যাই বলো কম হবে। তারপরে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হলাম। মুখে পানির ঝাপটা দিয়ে যখন চোখ খুলি ভূত দেখার মতো চমকে উঠি। আদি আমার ওয়াশরুমে, আর সে আমায় ফ্লাইং কিস দিচ্ছে। আয়নার থেকে যখন পিছনে ফিরি তখন দেখি নেই। আরশি, তুই শেষ হই বেটা, তোরে শেষ করে দিল। কান্না করছি আর নিজে নিজেকে বলছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানাতে গাটা এলিয়ে দিলাম। সারাদিন অনেক সেলফি তুলেছি, দেখি কেমন হলো সেগুলো। আমি গ্যালারির প্রথম ছবিটা দেখে চমকে গেলাম। আমার চোখগুলো বাহির হয়ে যাওয়ার উপক্রম।
মাথাটাও ভনভন করতে লাগল। তাড়াতাড়ি করে মোবাইলটা হাত থেকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলাম। পিকটা আর কিছুর না, আদি আমায় জোর করে কিস করছিল, সেটার পিক তোলা। তার মানে সে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে এই করেছে। ওরে আদি, তোর মনে এই ছিল শেষে? মোবাইলটা আবার হাতে নিয়ে তাড়াতাড়ি করে ডিলিট করে দিলাম পিকটা। তারপরে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রাত আনুমানিক ঠিক কয়টা বেজেছে ঠিক জানি না। আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস আমি অনুভব করছি। আমার মুখের খুব কাছে। কে হতে পারে? আমি ঠিক কোথায় আছি তাও মনে করতে পারছি না। আচ্ছা, আমি কি আম্মুর রুমে, আম্মুর সাথে? ধুর, আম্মুর রুমে কি করব? তাহলে চটজলদি চোখ খুলে ফেললাম। চোখ খুলে যা দেখলাম তার জন্য মোটেও রেডি ছিলাম না আমি। জোরে চিৎকার দিতে যাব তার আগে ছায়াটা আমার মুখ চেপে ধরল। আমি উ করতে লাগলাম। ছায়াটা কি যেন খুঁজছে, এক হাতে আমার মুখ চেপে ধরে। পকেটে হাত দিল। আল্লাহ গো, চোর ডাকাত ঢুকল না তো ঘরে আবার? নিশ্চয় চুরি বের করছে আমার খুন করার জন্য। চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। মুখের উপর ফ্লাশ পড়ল। ফিসফিস করে বলে উঠল, চোখ খুলো। আস্তে আস্তে করে চোখ খুললাম। চোখ খুলে 440 ভোল্টের ঝটকা লাগলো আদ্রিয়ান। ফ্ল্যাশটা আমার মুখের দিকে রেখে সে মিটমিট করে হাসছে। আমি উ করেই চললাম। দুপুরের বিষয়টা মনে হয় ভুলে গেছো, তাই আবার মনে করে দিতে আসলাম। মুখে শয়তানি হাসির সাথে চোখ মেরে দিল আদি। উ আমি তোমাকে দেখার পর বুকের মাঝে একটা চিনচিন ব্যথা ফিল করেছি। আমার দিকে বোকার মতো হা হয়ে তাকিয়ে থাকা কি সুন্দর সেই দৃশ্যটা বারবার মনে দোলা দিয়ে যাই। তারপরে আমার প্রতি এত এক্সাইটেড তুমি, আমাকে নিয়ে পাগলামি, সবকিছু আমার নজর কেড়েছে। তুমি জানো তোমার ঠোঁটের নিচে কালো তিলটা তোমাকে কি অমায়বিক করে তুলেছে। তোমার কথায় রাগের বসে কিস করে বসেছি। এক হাত দিয়ে মুখ চেপে ধরে আরেক হাতের এক আঙ্গুল দিয়ে আমার মুখে থাকা চুলগুলো সরাচ্ছে আর এসব বলছে আদ। আমি অবাক নয়নে নিশ্চুপ হয়ে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। জানো এখানে কেন এসেছি? তোমাকে কিস করব বলে। আদি। তার কথা শুনে আমি আবার ধাক্কা খেলাম, চোখগুলো বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। আর এদিকে গুঙাচ্ছি। সে আস্তে আস্তে করে আমার মুখের কাছে চলে আসলো, ভয়ে চোখ বন্ধ করে ফেলি। ও আমার মুখ থেকে হাতটা সরিয়ে নেই আর আমি সে সুযোগে আয়া আয়া বলে এক চিৎকার দিই। ধপাস। খাট থেকে ফ্লোরে। ও মাগরে, ঘুমের 13টা বাজিয়ে দিল। কোমরে হাত দিয়ে ঘষতে বললাম। ব্রেকফাস্ট করে কলেজে চলে যায়। গিয়ে দেখি আমার ফ্রেন্ডসরা মাঠে বসে আছে। আমিও গিয়ে তাদের পাশে বসলাম। আমাকে দেখে তারা কাল যা যা ছবি তুলল সব আমায় দেখাচ্ছে আর আমি এসবের কিছুই খেয়াল করছি না। অন্য মনস্ক হয়ে রইলাম। আরশি কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস এত? আই লাঞ্চ করতে আই। মায়ের ডাকে ধ্যান ভাঙল আমার। নিচে গিয়ে সবার সাথে লাঞ্চ করলাম, সবাই একসাথে চুপচাপ। অল্প করে খেয়ে বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুর ঘাটে গিয়ে বসলাম। একটু ঠান্ডা লাগছে কারণ হালকা বাতাস বইছে, কিন্তু তারপরেও আবার খুব ভালো লাগছে বাতাসটা। আরশি কি হইছে বলতো তোর? তানিয়া। কই কিছু না তো। আমি। কিছু না হলে এত চুপ মেরে অন্যমনস্ক হয়ে বসে আছিস কেন? কই কোথায় অন্যমনস্ক হয়ে আছি? তোরা যা বলছিস তা তো শুনছি আমি ওদের সাথে কথা বলছি, ঠিক তখনই কলেজের পিয়ন কাকু আমাদের কাছে আসলেন। আরশি মা, একটু এদিকে আসবে, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। পিয়ন কাকু। কাকুর সাথে আমার ভালোই বন্ধুত্ব।
আমাকে মেয়ের মতো করে ভালোবাসে, যদিও তার কোনো সন্তান নেই। দাঁড়াও, আছি। তোরা থাক, আমি যাই। আমি ফ্রেন্ডদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম আমি আর পিয়ন কাকু। বলো কাকু, তোমার কি দরকারি কথা? আমি দরকারি কথা বলতে হচ্ছে, তোমার সাথে একজন দেখা করতে চাই। কারো সামনে এই কথাটা বলতে নিষেধ করেছে, তাই এদিকে ডেকে আনলাম। পিয়ন উনার কথায় অবাক হলাম। কে আমার সাথে দেখা করতে আসবে, তাও এমন গোপনীয় ভাবে? কে গো কাকু? তুমি নিজে গিয়ে দেখতে পাবে। ওই গাড়িটা দেখছো, ওটার সামনে গেলে সব বুঝতে পারবে। আমি যাই। পিয়ন কাকু তিনি এটা বলে চলে যায়। আমি আর কিছু বলতেও পারলাম না। এমন গাড়ি করে কে আমার সাথে দেখা করতে আসতে পারে? মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সামনে দিকে এগিয়ে যেতে লাগলাম। গাড়িটার সামনে যেতেই গাড়ির জানালার গ্লাস খুলে দিয়ে তারপর দরজাটা খুলে দেওয়া হয়। আমি গাড়ির ভিতর থাকা মানুষটা দেখে অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আদ্রিয়ান চৌধুরী। আপনি? আমি প্রশ্ন না করে গাড়ির ভিতরে এসে বসো জলদি। মুখ সামনের দিকে করে আছে আদি। তার কথায় ভিতরে গিয়ে বসলাম। ব্ল্যাক শার্ট গায়ে, চুলগুলোতে জেল দেওয়া, চোখে সানগ্লাস আর এক হাতে ব্ল্যাক কালারের একটা ব্রেসলেট দেওয়া আর অন্য হাতে ঘড়ি দেওয়া। বলুন, কি বলবেন? কালকের ওই রকম ব্যবহারের জন্য সরি। আদি তার কথায় রাগ উঠে গেল। আমি এক পা সিটে তুলে তার সামনের দিকে ঘুরে বসলাম। আপনি জানেন কাল আমার কি অবস্থা হয়েছিল? আপনার জন্য আমি ঘুমাতে পারিনি। বারবার কালকের সেই মুহূর্তটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পাগল পাগল হয়ে গিয়েছিলাম। এখন আসছেন সরি বলতে? কত বড় শখে ছিলাম আমি, বুঝতে পারছেন? আমি দেখো, লাইফে কখনো কাউকে আমি সরি বলিনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি। কারণ আমি জানি কাল যেটা করেছি সেটা অন্যায় করেছি। আদি আমি আপনাকে কখনোই ক্ষমা করব না কালকের বিষয়টার জন্য। ভাবতেই তাজ্জব লাগছে এটা আপনি করেছেন। আমি দেখো, রাগের বশে আমি মানুষ খুন করতেও দ্বিধা করি না। আর সেখানে তো জাস্ট তোমাকে কিসই করে দিয়েছি। আমার দিকে তাকিয়ে বলল আদি, ইউ আর জাস্ট, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। এন্ড আই জাস্ট হেইট ইউ। বাই। আমি এই মেয়ে ভদ্রভাবে সরি বলতে আসছি, তাই ভাব দেখাও। কালকে কিস করেছি, আজকে অন্য কিছু করে বসবো, তখন সব কিছুর জন্য তুমি দায়ী থাকবে। আমার একটা হাত শক্ত করে চেপে ধরে রাগীভাবে কথাগুলো বলল আদি। ওর কথায় আমি ভয় পেয়ে চুপসে গেলাম। হাতের ব্যথায় উহ করে উঠলাম। আমার শব্দে সে তাড়াতাড়ি করে হাত ছেড়ে দেই। আই এম সরি। আদি সে হাত ছেড়ে দিতেই আমি তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যাই। আপনি একটা আস্ত সাইকো। আই হেট ইউ। আই কান্ট নেভার ফরগেটেন ইউ। এটা বলে আমি তাকে কিছু বলতে না দিয়ে চলে আসি। রাগে হয়তো ফুসফুস করছে গাড়িতে। যা ইচ্ছে করুক, আমার কি তাতে? অভদ্র একটা আস্ত। উফ, হাতের 13টা বাজিয়ে দিল। হাতটা নাড়ছি আর বকবক করছি। পিছনে ফিরে দেখি গাড়িটা নেই। তার মানে যাক বাবা, চলে গেল। বাঁচলাম। লম্বা করে একটা শ্বাস নিলাম চোখ বন্ধ করে। চোখ খুলে যেই না সামনে ফিরলাম, তখনই দেখি উনার গাড়িটা আমার সামনে দাঁড়ানো। আও ভয়! আমি ভয় পাওয়ার কিছু নেই। আমি জাস্ট সরি বলতে এসেছি। আর এটা তোমার জন্য। প্লিজ কারো সামনে খুলতে যেও না আবার। বাই। আদি কাগজে মোড়ানো গিফটটা আমাকে দিয়ে সে চলে যায়। আর হা করে চেয়ে রইলাম সে যাওয়ার পানে। গিফটটা হাতে নিয়ে ফ্রেন্ডসদের কাছে যাই। কিরে, কোথায় গিয়েছিলি আর এটা কি তোর হাতে?
তানু, পিয়ন কাকুকে একটা কাজ করে দিয়েছি। আর এটা? এটা কিছু না, আম্মু কিছু লাইব্রেরি থেকে জিনিস নিতে বলল, সেগুলো নিয়েছি। আমি, তা তো বুঝলাম, কিন্তু সে জিনিসগুলো গিফট পেপার দিয়ে মোড়ানো কেন? নিশি, আম্মু মেবি কাউকে গিফট করবে, তাই আম্মু যেভাবে বলছে সেভাবেই করলাম। আমি, কেন জানি বিশ্বাস হচ্ছে না। ঈশান, বিশ্বাস না হওয়ার মতো তো কিছু বলিনি আমি। আমি জানি না, মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছিস আমাদের থেকে। অথই, দূর কি লুকাতে যাব তোদের থেকে আমি? তুই ভালো জানিস। এখন চল ক্লাসে যায়। ঈশান, তোরা যা, আমি ক্লাস করব না আজকে। আমার মাথাটা খুব ধরেছে, বাসায় গিয়ে ঘুমাতে হবে। আমি, ওকে, আমরা তাহলে ক্লাসে যাচ্ছি। ঈশান, ওকে বাই। আর কি পড়িয়েছে ক্লাসে তা নোট করে রাখিস, রাতে কল দিতে জেনে নিব। আমি, ওকে, সাবধানে যাস। সবাই, ওকে বাই। আমি একটা রিকশা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে মাথায় প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। মনে হচ্ছে বমি হবে, তাই চটজলদি করে ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ বমি করতে থাকি। এই এক জ্বালা, মাথা ব্যথা উঠলেই বমি হয় প্রচুর। বাসায় মনে হয় কেউ নেই, থাকলে এতক্ষণে আমার রুমে চলে আসত। টাওয়াল দিয়ে মুখ মাথা ভালো করে মুছে নিলাম। তারপরে বিছানাতে ঘাটা এলিয়ে দিলাম। বিছানে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় খেয়ালই নেই। মাথা ব্যথা আর বমি করার ফলে জ্বর চলে আসে আমার। সেদিন আর আদ্রিয়ানের প্যাকেটটা খোলা হয়নি। জ্বরের কারণে ভুলেও গেছি সেটার কথা। অসুস্থতার জন্য আর 2 দিন কলেজেও যায়নি। সামনে ফাইনাল এক্সামের মধ্যে ক্লাস মিস করা হচ্ছে, তাই তানুকে কল দিয়ে ওর থেকে ক্লাসের পড়াগুলো নোট করে নিলাম। একটা বই খুঁজতে গিয়ে আদ্রিয়ানের সেই প্যাকেটটা চোখের সামনে পড়ে ড্রয়ারের ভিতর। বই খোঁজা বাদ দিয়ে এসে প্যাকেটটা হাতে নিলাম। খাটের উপর বসে প্যাকেটটা খুললাম। প্যাকেট খুলে প্রথমে দেখি একটা স্যাড স্টিকার দেওয়া, অল্প চোখের পানি, মনে হয় এখনই টুপ করে জল গড়িয়ে পড়বে। তারপরে দেখি আরেকটা স্টিকার হাত জোর করে আছে। আবার উল্টাতে গিয়ে দেখি আরেকটা স্টিকার মাথা নিচু করা। এই স্টিকারটা উল্টানোর পর বড় করে লেখা আছে সরি। এইসব দেখে নিজের অজান্তেই হেসে দিলাম। তারপরে দেখি বক্স ভর্তি চকলেট। আর যাই হোক, চকলেটের লোভ আমি সামলাতে পারি না। তার দেওয়া স্টিকারগুলো আমি আমার রুমের দেওয়ালের সাথে যত্ন করে লাগিয়ে দিই। লাগানোর পর যখন কোমরে হাত দিয়ে দেখছি, তখনই মায়ের ডাক। আরশি, কই তুই? মা। দাঁড়িয়ে দেখছি সেই স্টিকারগুলো এখনো আমার রুমের দেওয়ালে লাগানো আছে। সেই স্টিকারগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই তো সেদিন দিল, কিন্তু অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে। আরশি, তুই এখানে? আর আমি ডেকে হয়রান। মা। ডাকছিলে মা? আমি না, একদমই খেয়াল করিনি। আমি, আচ্ছা ঠিক আছে। যে জন্য ডাকছিলাম, আমি একটু তোর ভাবির সাথে ডক্টরের কাছে যেতে পারবি? আজ চেকআপ করার ডেট। আমি ভাইয়া কোথায়? ভাইয়ার তো এখন ভাবির সাথে থাকা দরকার, ভাবির ছায়া হয়ে। আমি, আর বলিস না, ওর নাকি কি কাজ পড়ে গিয়েছে, তাই আসতে পারছে না। আমিও যেতে পারছি না, তোর খালাম্মু আছে তার জন্য। আর তোর সেজো খালাম্মুও নাকি আসবে, তাই তোকে যেতে বলছি। মা, আচ্ছা ঠিক আছে। কখন যাওয়া লাগবে? আমি, এই তো এখনই। 4টায় ডক্টর আসবে। আচ্ছা যাও, আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা। মা। ভাবিকে নিয়ে আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ডক্টর আসতে আসতে লেট করে ফেলে।
প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার দিকে দেখি ভাইয়াও আসছে, যাক ভালোই হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডক্টর আসে। ভাবির সিরিয়াল 2 জন পড়েছিল, তাই খুব একটা অসুবিধে হলো না। বাসায় আসতে আসতে প্রায় এশারের ওয়াক্ত হয়ে গেল। বাসায় ঢুকে দেখি সেজো খালাম্মু ড্রয়িং রুমে বসে আছে, আর পাশে বাবাও। ওহ মাই আল্লাহ, বাবা কখন আসলো? বাবা? আশ্চর্য হয়ে আমি। সারপ্রাইজ মামুনি। হাসি মুখে বাবা। জলদি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। অনেক দিন পর। এই যে এদিকে আমিও আছি। সেজো খালাম্মু। কেমন আছো খালাম্মু? আমি এই তো ভালো আছি। তোর কি খবর? খালাম্মু আলহামদুলিল্লাহ ভালো। তুমি একা আসলে নাকি? আমি না, তোর ভাই রিয়াদ আসছে। খালাম্মু তা কোথায় সে? আমি জুনায়েদের সাথে খেলছে মনে হয়। খালাম্মু অহ আচ্ছা, তোমরা আড্ডা দাও, আমিও ফ্রেশ হয়ে এসে তোমাদের আড্ডায় শামিল হব। আমি ওকে যা। বাবা। সেদিনের পর আদ্রিয়ানের সাথে আমার আর যোগাযোগ হয়নি। আবারও সেই আগের মতো দিনগুলো চলতে লাগল। আদ্রিয়ানের পোস্টারের দিকে হা করে তাকিয়ে থাকা। টিভিতে তার শো হলে সেগুলো নিয়ে বসে থাকতাম। এর মধ্যে ফাইনাল এক্সামটাও শুরু হয়ে যায়। আবার শেষও হয়ে যায়। রেজাল্ট দেওয়ার আগ অবধি আর তো ছুটি। বাসায় বসে বসে বড় হচ্ছিলাম। এদিকে সব ফ্রেন্ডগুলাও কেউ নানা বাড়ি, কেউ খালা বাড়ি, আর কেউ ঘুরতে চলে গেছে। আর একাই আমি ঘরে বসে বসে মশা তাড়াচ্ছি। তার কয়েকদিন পর সেজো খালাম্মু আমাদের বাসায়। খালাম্মুকে দেখে অনেক এক্সাইটেড ছিলাম। অনেক দিন পর আসলো তাই। সেই ক্লাস 6-এ থাকতে গেছিলাম, তারপরে পড়ালেখার জন্য আর তেমন যাওয়া হয়নি। খালাম্মুও আমাদের বাসায় আসছিল 2 বছর আগে মেবি। ছেলে সংসার নিয়ে ব্যস্ত, তার উপর যৌথ ফ্যামিলি নিয়েছিল। খালাম্মু এক্সাম শেষ জেনে আমায় নিয়ে যেতে চাইল। আমারও ভালো লাগছিল না, তাই খালাম্মুর সাথে খালাম্মুর শ্বশুর বাড়িতে চলে আসি। খালাম্মুর 2টা ছেলে রিয়াজ আর রিয়াদ। শ্বশুর শাশুড়ি ননদ আর দেবর সবাই নিয়ে থাকে, আর খালাম্মু হচ্ছে বড় বউ। সব কিছু খালাম্মুকে দেখতে হয়। খালাম্মুর হাজবেন্ড, উনি দেশে বাইরে থাকেন। খালাম্মুর ননদ আমার থেকে 2 কি 2.5 বছরের বড় হবে। আমার সাথে পুরাই ফ্রেন্ডলি, আমি ছোট তাই আমাকে তুই করে বলেন উনি। উনার নাম মীরা। নিজের সমবয়সী কেউ না থাকলে আমার সময় কাটে না, উনার সাথে আমার ভালোই জমেছে। সারাদিন সারারাত 2 জনের শুধু গল্প করা। এভাবে প্রায় 4-5 দিন কেটে গেল। একদিন সন্ধ্যায় খালাম্মুর শ্বশুর শাশুড়ি আর আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে বসেছিলাম, আমি একা। খালাম্মু কিচেনে ছিল। এদিকে নানু, খালাম্মুর শাশুড়ি, উনি বসে বসে সিরিয়াল দেখছেন। কত কি বলছি, কে শুনে কার কথা। রিয়াজ ছিল না, সে কোচিং করতে চলে যায়। আর এদিকে মীরা আন্টি আল্লাহ জানে কোথায়, মনে হয় রুমে। আমার একা বসে থাকতে বোরিং লাগছিল, তাই উঠে মীরা আন্টির রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কলিং বেলটা বেজে উঠল। আরশি নানুমনি একটু দেখতো কে আসছে। আমি এখান থেকে গেলে এই পর্বটা আর দেখতে পারবো না। একটু দরজাটা খুলে দে। নানু আচ্ছা ঠিক আছে, দেখছি। তুমি মন দিয়ে সিরিয়াল দেখো। আমি গিয়ে দরজাটা খুলে দিয়ে সজোরে একটা ধাক্কা খেলাম মনের মধ্যে। হাঁ করে তাকিয়ে আছি। ঠাস করে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে বিড়বিড় করছি, ও এখানে কিভাবে? মনে হয় আমারই মনের ভুল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে হিসাব করছি কেমনে কি তা। তার মধ্যে আবারও কলিং বেল বেজে উঠল।
নিজে নিজেকে ভুল প্রমাণ করে আবার দরজাটা খুলে দিলাম। তার মানে আমার মন বা চোখের ভুল না, সত্যি সত্যি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। স্তব্ধ হয়ে হাঁ করে তাকিয়ে আছি, কোনো কথা নেই আমার মাঝে। ভাবনা বা চিন্তার থেকে বেশি কিছু সামনে দেখলে যা হয় আর কি। সামনে দাঁড়িয়ে থাকা সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম। নিজের মনকে আবারও বুঝাচ্ছি আমি যা দেখছি সব ভুল। আমার ঘোর কাটে খালাম্মুর ডাকে। আরশি কে আসছে? আরে তুমি? খালাম্মু। খালাম্মুর মুখে আরে তুমি শব্দটা শুনে থমকে যায়। আবার তার দিকে ফিরে তাকায়। হ্যাঁ সত্যি আদ্রিয়ান আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কি করব ভেবে না পেয়ে দৌড়ে মীরা আন্টির রুমে চলে যায়। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে খুব জোরে। নিজে নিজে বিড়বিড় করতে লাগছি, হিসাব মিলছে না। আদ্রিয়ান এখানে? কি রে আরশি, এমন করছিস কেন? আমাকে পায়চারি করতে দেখে মীরা। কই, কেমন করছি আমি? এত নার্ভাস লাগছে কেন তোকে? হাত পাগুলো নাড়ছিস কেন এভাবে? মীরা না হো কিছু না। সোফার উপর হাত পা গুটিয়ে বসে পড়লাম আমি। বুঝলাম, কলিং বেলের শব্দ শুনলাম। কে আসছে জানিস? মীরা। কে? আদ্রিয়ান না ফাদ্রিয়ান কে যেন আসছে। এমন করে বললাম চিনিই না আমি। আদি মামা আসছে। অনেকদিন পর আসছে, যাই গিয়ে দেখা করে আসি। মীরা। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মীরা আন্টি চলে যায়। আর আমি আহাম্বকের মতো বসে আছি। আর এদিকে সবকিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। একবার চিন্তা করছি বাহিরে যাব, আবার বলছি না থাক যাব না। যাব আর যাব না করতে করতে রুম থেকে বের হতে যাব, তখনই খালাম্মু আর আদ্রিয়ানের গলার আওয়াজ শুনতে পারছি। তাই আর বের হলাম না। দরজার পাশেই দাঁড়িয়ে ওদের কথা শুনছি। সেলি, খালাম্মুর নাম, তোমাদের তো মেহমান আসছে। আদি। হুম, আমার বড় বোনের মেয়ে। খালাম্মু। এই মেহমানটাকে তো আগে কখনো দেখিনি। আদি। দেখেছিলে যখন ছোট ছিল, এখন বড় হয়েছে তাই চিনছ না। খালাম্মু। কিভাবে কি আদি আমাকে ছোটবেলায় দেখেছে? কই, আমার তো মনে পড়ছে না। অহোহো হবে হইতো। আদি। আদি, যখনই আমাদের বাসায় আসো তখনই তুমি একজনের কথা বলো। মনে আছে এটাই সে, যে তোমার হাতে কামড় দিয়ে দাগ বসায় দিয়েছিল? খালাম্মু। বলো কি এটা সেই রাক্ষসী মাইয়া যে আমার হাত কামড়িয়ে খাওয়ার চেষ্টা করছিল? এই কামড়টার কথা আমি আজীবন মনে রাখব। আদি। আল্লাহ, আমার মাথা ঘুরে কেন? কি বলে এগুলা ওরা? কবে, কখন, কোথায়, কিভাবে আমি উনাকে কামড় দিয়েছিলাম? উনাকে তো সরাসরি প্রথম মনে হয় আমার লাইফে একবার দেখেছি, তাও কলেজে। তখন তো আমি কামড় দিইনি, উল্টা উনি তো আমাকে। কি ব্যাপার ডার্লিং, সিরিয়াল কি আমার থেকে ইম্পর্ট্যান্ট হয়ে গেল নাকি? আদি। ডার্লিং কাকে ডাকে তা উকি দিয়ে দেখছি। উনি নানুর পাশে গিয়ে বসলেন। সোফায় বসে পিছনে ফিরতেই আমি তাড়াতাড়ি করে ভিতরে চলে আসি। উনাকে এখানে দেখে আমার মাথা ঘুরছে। আবারও আড়ি পেতে শুনছি কি বলছে তা। তোর সাথে তো আড়ি। মুখে ডার্লিং ডার্লিং বলিস, অথচ ডার্লিং এর খোঁজই রাখিস না। নানু। কি করব বলো, কাজের চাপে থাকি সব সময়, তাই আসাও হয় না, খবরও নেওয়া হয় না বললে ভুল হবে, খবর নিই। সেলিকে তো কল দিয়ে তোমার খোঁজ নিই। আমার খোঁজ আমার থেকে নেওয়া লাগবে, সেলির থেকে নিয়ে কি লাভ? নানু। কি করব বলো, তোমার বুড়া জামাইয়ের জন্য ভয় লাগে যদি তুমি আমার সাথে কথা বলার সময় তোমাকে দেখে, তখন তো আর তোমার সাথে দেখাও করতে পারবো না।
তাই সেলির থেকেই খোঁজ খবর রাখি। আদি ঢং যা বাগ নানু ডার্লিং মিস ইউর কিস। আদি আদি দেখি নানুকে পিছন থেকে তার গলা জড়িয়ে ধরে আছে। এতই যখন মিস করিস একটা বউ নিয়ে আই, প্রতিদিন তোরে এক গাদা কিস দিয়ে ভরাই রাখবে। নানু আরে বউ তো পায় না, এক কাজ করো বুড়োটাকে রেখে আমার সাথে চলে আসো। আদি খেয়ে দে কাজ নাই নাকি আমার আর? যা বাগ তুই। নানু শেষমেশ বুড়াটার জন্য তুমি আমার ভালোবাসাটাকে অবিশ্বাস করলে। বুড়াটাকে একদিন খুন করে তোমায় কিডন্যাপ করে নিয়ে যাব। আদি হয়েছে অনেক। তোর মা আর তোর বোন কেমন আছে? নানু আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা। আদি ভালো থাকলে হলো। নানু আচ্ছা সেলি তোমার বঞ্ঝিটা আমার জানি কি লাগবে? চেঁচিয়ে বলল কথাটা আদি। আমার বঞ্ঝি হলে তোমার কি হবে? খালাম্মু ও চেঁচিয়ে বলল। কি হবে গো ডার্লিং? আদি আমার বিয়াইন হলে তোর কি হবে? নানু হুম্ম তাহলে তো আমারও বিয়াইন হবে তাই না? আদি হুম। নানু তাহলে তো বিয়াইনের সাথে একটু কোলাকুলি করা দরকার। তা বিয়াইনটা কোথায়? আদি ছি কি অসভ্য রে। তাড়াতাড়ি বিছানার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আর ভিতরে মোবাইল ঘুতাতে লাগলাম। কই গো বিয়াইন আপনি? আদি চুপ আমি। মীরার রুমে মোবাইল ঘুতায় মনে হয়। সেলি এখানে তো কেউ নেই। চেঁচিয়ে বলল আদি। যাক বাবা খেয়াল করেনি তাহলে। এখনো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, কিন্তু রুম থেকে আদি এখনো যাচ্ছে। চোখ বন্ধ করে রইলাম। একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওইদিকে যাচ্ছে। ক্রাত করে একটা শব্দ হলো, মনে হয় চেয়ার টেনেছে। চেয়ারটা নিয়ে মনে হয় এদিকেই আসছে। চোখ জোড়া খুব শক্ত করে বন্ধ করে রইলাম। পরিবেশ এখন কেমন জানি আমার কাছে স্বাভাবিক স্বাভাবিক মনে হচ্ছে। তার মানে আদি রুম থেকে চলে গেছে। উফ যাক বাবা, স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। চাদরের ভিতর থেকে মুখটা আস্তে আস্তে বের করছি, যেমনটা ইঁদুর তার গর্ত থেকে বের হওয়ার সময় করে। একটু করে ফাঁক করে দেখি রুম খালি, তার মানে গা থেকে চাদর ফেলে দিতে পারব। চাদরটা মুখের উপর থেকে ফেলে বাম সাইড থেকে ডান সাইডে ফিরতে খুব জোরে ভিমরি খেলাম। ভয় আউ করে শব্দ করে উঠলাম। চাদরটা দিয়ে তাড়াতাড়ি করে আবার মুখ ঢেকে ফেললাম। তারপর আস্তে আস্তে আবার সরাতে লাগলাম। বাহ বাহ করে সামনের দিকে তাকালাম। আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিছুটা চুল মুখের উপর পড়ে আছে। আদি চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আর আমার এখন কলিজা ফেটে কান্না আসছে। আদি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর আমার বুক ফেটে কান্না আসছে। আদি চেয়ারটা আরেকটু টেনে খাটের সাথে লেগে বসল। কেমন আছো? হাসছে আদি। ভালো। আপনি? আমি ভালোই আছি। আদি এক্সাম শেষ তাই না? আদি জি। আমি সেলি তাহলে তোমার খালাম্মু? জি। হুম বুঝলাম। তোমাকে এখানে দেখে অনেক বড় একটা ধাক্কা খেলাম। প্রথমে ভেবেছি ঘোর আমার। এটা মাত্র আমার ঘোর আর কিছু না। দরজা বন্ধ করে যখন আবার খুললে সিরিয়াসলি বড় ধরনের সারপ্রাইজ হয়েছি। তখনও নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না তুমি আমার সামনে। সেলির কথায় আমি বাস্তবে আসলাম। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে আদি। আমি হা করে তার কথাগুলো গিলছি। কি শান্ত স্বরে কথা বলছে সে। কথাগুলো আমার মন ছুঁয়ে যাচ্ছে। চুলগুলো ঘন কালো, আগে যখন দেখেছিলাম চুলগুলো ছোট ছিল, এখন চুলগুলো লম্বা লম্বা লাগছে।
গাল ভর্তি গোঁফ, কুচকুচে কালো একদম। চোখের চাহনিতে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আদিকে খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে। সর্বনাশী ছেলে, যার মাঝে আমি শেষ হয়ে যাচ্ছি। হাতের তুড়ি বাজানোর শব্দে আমি বাস্তবে আসি। আদি আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে হা করে তাকিয়ে থাকলে মুখের ভিতর মশা মাছি সব ঢুকে বাসা বেঁধে রাখবে। হাটা বন্ধ করো। আদি। আদির কথা শুনে লজ্জায় তাড়াতাড়ি হা বন্ধ করে একটু নড়ে বসলাম। যেভাবে তুমি আমার দিকে হা করে তাকিয়ে থাকো তাতে তো আমার নজর লেগে যাবে। হাসছে আদি। আমি আপনার দিকে কবে হা করে তাকিয়েছিলাম? ভাব নিয়ে আমি। এই তো একটু আগেই তো তাকিয়েছিলে। আর ওই দিন কলেজে। আদি। এটা তাহলে খেয়াল করেছে সে। আমি মোটেও হা করে তাকিয়েছিলাম না। আমি। জানা আছে। আদি। এর মধ্যে খালাম্মু রুমে প্রবেশ করে। এই আদি আজকে খেয়ে যাবে, ঠিক আছে, তোমার জন্য সহ রান্না করেছি। খালাম্মু। হ্যাঁ, আজকে তুমি খেতে না বললেও খেতাম। মুখে হাসি। আদি। যাক বাবা, আজ তাহলে হাতে সময় আছে খেয়ে যেতে পারার মতো। খালাম্মু। আজকে যথেষ্ট সময় আছে। আদি। আজকে কিভাবে হঠাৎ? তোমাকে তো শুক্রবার ছাড়া দেখি না। তাও মাঝে মধ্যে দেখি শুক্রবারে। কথাগুলো বলতে বলতে আমার পাশে বসল। খালাম্মু। আজকে এমনিতেও আসতাম না। জরুরি একটা কাজ আছে তাই আজকে আসা। আদি। ওহ আচ্ছা। যাক, ভালোই হলো। খালাম্মু। হ্যাঁ, আসলেই খুব ভালোই হলো। আজ না আসলে তো অনেক কিছু মিস করে যেতাম। কথাটা আমার দিকে তাকিয়ে বলল আদি। আচ্ছা যাই, আমি গ্যাসে ভাত বসিয়ে আসছি। খালাম্মু। ওকে। আদি। আরশি, তুই কি রকম হয়ে আছিস? মাথার চুলগুলো কি পরিমাণ এলোমেলো হয়ে আছে, এগুলা আছড়িয়ে ঠিক কর। পোড়ায় একটা পাগল পাগল লাগছে। খালাম্মু। হ্যাঁ, ঠিক করছি। আমি। আদি আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। হাসিটা দেখে আমার খুব হিংসে হচ্ছে। খালাম্মু চলে যাওয়ার পর আদিও উঠে দাঁড়াল। দাঁড়িয়ে পরনের সাদা শার্টটা ঠিক করল একটু। তারপরে হাঁটা শুরু করল। চলে যাবে নাকি? আরেকটু যদি ও আমার সামনে বসা থাকত তাহলে তাকে আমি আরো মন ভরে দেখতাম। ইচ্ছে করছে উনাকে বলি যাতে আরেকটু বসে থাকুন না। একটা কথা বলি? আদি। চমকে গেলাম কথাটা শুনে। কারণ আদি আমার কানের কাছে এসে কথাটা বলছে। ওর মুখটা আমার চুলের সাথে লাগছে। আমি থমকে গেলাম। আদি কখন আমার এতটা কাছে চলে আসলো খেয়ালই করিনি। কি বলবো? আদি। কি? আমি। আদি আমার এত কাছে। আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। ইচ্ছে করছে ওর দিকে ফিরে তাকায়, কিন্তু সাহসে খুলাচ্ছে না। তোমাকে এমন এলোমেলো চুল আর বোকা চাহনিতে খুব আবেদনময়ী লাগছে। ফিসফিয়ে কথাটা আমার কানে বলল আদি। আমি চুপ হয়ে গেলাম আদির কথা শুনে। আদি আমার কাছ থেকে সরে গিয়ে রুম থেকে চলে গেল। আর আমি এখনো ঠিক আগের মতো করে ঠাই বসে আছি। আর তার বলা কথাটার মানে খুঁজছি। চাদর দিয়ে মুখ ডেকে ফেললাম ওর বলা কথাটার মানে বুঝে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছি আমি। নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ওর বলা কথাগুলো ভাবতেই আমি হেসে দিলাম খিলখিলিয়ে। হাসতে হাসতে 2 মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর বলা প্রতিটা কথা আমি এখনো মনে রেখে দিয়েছি। কিন্তু কেন? ভালোবাসি বলে এখনো নাকি ঘৃণা করি তাই? আদি সে রাতে ডিনার করে চলে যায়। পরে আমরা সবাই খেয়ে যে যার রুমে চলে যায়।
আমি মীরা আন্টির পাশে শুয়েছিলাম আর মীরা আন্টি ফোনে তার বিএফের সাথে কথা বলছে। আমি চোখ বন্ধ করে আদিকে ভাবছি। তার হাসিটা, তার চোখের চাহনিটা, তার কথা বলার ভঙ্গিটা সবকিছুতে আমি মুগ্ধ। আদিকে এত ভাবছি কেন? উফ। চোখ জলদি খুলে ফেললাম। কিছুক্ষণ এপাশ ফিরছি তো কিছুক্ষণ ওপাশ। কলেজের সেই দিনটার কথা ভাবলে এখন হাসি পাচ্ছে। লজ্জায় মুখটা ডেকে নিলাম। বিছানার এপাশ ওপাশ করছি, কোনো মতে দুই চোখের পাতা এক করতে পারছি না। চোখ বন্ধ করলেই আদির চেহারাটা ভেসে উঠছে আমার সামনে। তোমার এমন এলোমেলো চুল আর বোকা চাহনিতে খুব আবেদনময়ী লাগছে। কথাটা বারবার আমার কানে ধাক্কা খাচ্ছে। বালিশটা নিয়ে কানের উপর চেপে ধরলাম। আল্লাহ, কি হয়ে গেল আমার? আদির ভাবনাতে এতটাই বিভোর আমার পাশে যে কেউ একজন আছে আমি ভুলেই গিয়েছি। এই আরশি, এমন এপাশোপাশ করছিস কেন বারবার? গায়ে আলতো করে থাপ্পড় দিয়ে, মীরা, ঘুম আসছে না তাই? আমি তাই বলে এমন ধুম্মুর ধাম্মুর করে নড়বি? তোর এমন নড়াচড়াতে মনে হচ্ছে খাটটাই ভাঙ্গবে। মীরা, ধুর, কি যে বলো না। আমি আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আমারও খুব ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে বললেন, মীরা, তোমার কথা বলা শেষ? আমি হুম। তার নাকি ঘুম পাচ্ছে, ঘুমাবে। আমাকেও ঘুমাতে বলল। মীরা, ওহ আচ্ছা। আমি হুম, গুড নাইট। মীরা, গুড নাইট। আমি মীরা পাশ ফিরে যায় আর আমি উপরের দিকে তাকিয়ে আছি। ঘুম আসছেই না। ঘুম না আসায় মীরা আন্টিকে ডাকতে থাকি। আন্টি ঘুমিয়ে গেলে? আমি না, বল, শুনছি। আচ্ছা আদ্রিয়ান, তোমাদের কি লাগে? আমি মীরা আন্টি এবার আমার পাশ ফিরে। আম্মুর মামার ছেলে হয়। আম্মুর যখন বিয়ে হয় তখন আম্মুর মামা বিয়েও করেনি। অহ আচ্ছা, উনি কি এখানেই থাকেন? আমি আমাদের অপোজিটিভে ওদের বাসা, যদিও তারা এখানে থাকে না, শহরে থাকে। আদি মামা প্রতি শুক্রবার এলাকার মসজিদে নামাজ পড়ার জন্য আসে। অহ আচ্ছা, উনি কেমন জানি অদ্ভুত টাইপের, তাই না? মীরা, অদ্ভুত বলতে কেমন? মীরা, জানি না, তবে খুব অদ্ভুত। আমি হা, প্রথম দেখলি তো তাই অদ্ভুত লাগছে। তবে মানুষটা খুব ভালো। আমাদের এলাকাতে ওর অনেক নামডাক আছে। মীরা, হুম। উনি তো পলিটিক্স করে, তাই না? আমি পলিটিক্সের মাস্টার সে। তার পাশাপাশি ইঞ্জিনিয়ার আর কয়েকটা এনজিওর সভাপতি সে। মীরা, ওরে বাপরে, এত কিছু করে? অবাক হয়ে গেলাম কথাগুলো শুনে। আমি হ্যাঁ, সবার কাছে খুব জনপ্রিয় আদি মামা। তার এসবের জন্য তার অনেক শত্রুও তৈরি হয়ে গেছে। একবার তো তার উপর খুব বড় ধরনের আক্রমণ হয়ে গিয়েছিল। আল্লাহের রহমত ছিল তাই বেঁচে গিয়েছে। তার হাতে গুলির দাগটা এখনো আছে। মীরা, বলো কি? আমি হুম। পরে কে বা কারা এসব করতে চেয়েছিল তা জানতে পেরে ওদেরকে সে নিজে অনেক পিটিয়েছিল, সাথে তাদের পার্টির ছেলেপুলে সহ। পরে থানাতে মার্ডার কেসে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়। মীরা, ওরে বাপরে, উনি তো তাহলে খুব ডেঞ্জারাস। আমি যে যেমন তার সাথে তেমন। খারাপের সাথে অনেক খারাপ, ভালোর সাথে খুব ভালো। মীরা, হুমো, বুঝা মুশকিল উনাকে। আমি হ্যাঁ, এখন অনেক রাত হয়ে গিয়েছে, নিজে ঘুমা, আমাকেও ঘুমাতে দে। বাকি গল্প কালকে করব। মীরা আন্টির কথা হেসে দিলাম, সাথে সেও। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত ৩টা বেজে গিয়েছে। আচ্ছা ঘুমাও।
অনেক রাত হয়ে গিয়েছে। গুড নাইট। আমি, গুড নাইট। মীরা। মীরা আন্টি আবার ওপাশ ফিরে গেলেন, আমিও বাম পাশে ফিরে যাই। মীরা আন্টির কথাগুলো শুনে মনের মধ্যে আদির জন্য একটা দাগ কেটে যায়। মানুষ তার কত রূপ, রাগী, সহজ, মায়াবী, কঠোর। না জানি আর কি কি রূপ আছে তার। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। জানালার পর্দার ফাঁক দিয়ে মুখের উপর রোদটা এসে পড়েছে, যার জন্য আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তাই চাদরটা টেনে দিয়ে মুখটা ডেকে ফেললাম। একটু নড়ে আবার ঘুমাচ্ছি, কিন্তু কেউ একজন আমার চাদরটা ধরে টান দিচ্ছে। সে টান একটা দিল, আমি আরেকটা টান দিয়ে আবার আমার মুখটা ডেকে নিই। মুখ ডাকার সাথে সাথে আবারও কেউ চাদরটায় টান মারছে। বিরক্তি নিয়ে চাদরটা ধরে খুব জোরে টান মেরে গায়ের সাথে পেঁচিয়ে চাদরটা মুড়ি দিয়ে রইলাম। এখন আর কেউ কিছু করছে না। আহোহো শান্তির ঘুম। পায়ের তালুতে নরম তুলতুলে কিছু একটার সুরসুরি লাগছে। বুঝলাম এটা রিয়াদের কাজ। ঘুমের মধ্যে ওকে একটা ধমক দিয়ে দিলাম। পাগুলো একটু টেনে আবার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু এখন আবার ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করলে মাথা নষ্ট হয়ে যায়। দেখ রিয়াদ, আরেকবার এমন করলে ধরে থাপড়িয়ে দাঁত সব ফেলে দিব। আমার কথা শুনলই না, আবারও পায়ে সুরসুরি দিচ্ছে। রাগে চাদরের ভিতর থেকে বের হয়ে কিছু বলতে যাব, এ কি? আদ্রিয়ান আমার সামনে। প্রথমে চোখগুলো একটু ধরলাম, ভাবলাম ঘুমের ঘোরে দেখছি, কিন্তু না। আদ্রিয়ান রিয়াদকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা অপ্রস্তুত হয়ে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। বাব্বা, এত কিছুর মধ্যেও তুমি ঘুমাতে পারো? আদি, এভাবে ঘুম নষ্ট করার কোনো মানে হয়? আমি কি করব বলো? ঘুমের মধ্যে তোমাকে এত মায়াবতী লাগছে, ইচ্ছে করছি তোমাকে একটা কিস করে বসি। চোখে মুখে দুষ্টুমির রেখা। আদি, মানে? ছি, আপনি এত লুচু, জানা ছিল না। আপনার মনে এই চলে তাহলে? আমি সরি, মজা করেছি। এই নাও বেডটি। আমি বেডটি খায় না, ফ্রেশ হয়ে টেবিলটি খায়। মুখ ভেঙচি দিয়ে আমি, টেবিলটি ইন্টারেস্টিং তো, আমারও দেখি খাওয়া লাগবে এই টেবিলটিটা। আদি, আর কিছু বলতে যাব তার আগেই খালাম্মুর প্রবেশ। আরশি, কি রে, এখনো ঘুমাচ্ছিস নাকি তুই? খালাম্মু। আদির দিকে তাকিয়ে রাগে ফুলছি আমি। খালাম্মুর কথার কোনো জবাব দিলাম না। সেলি, তোমার এই বঞ্ঝিত তো দেখি একটা ঘুমপড়ি আসত। ঘুমের জন্য মানুষও খুন করতে পারবে। আদি, তোমায় কিছু করেছে নাকি? খালাম্মু, না, আরেকটু হলে ঠিকই করত। আদি, এই আরশি, যা ফ্রেশ হয়ে আই জলদি। টেবিলে নাস্তা দিচ্ছি, আর আদি তুমিও আসো নাস্তা করার জন্য। খালাম্মু। এই বলে খালাম্মু চলে যায়, আর আমি আদির দিকে রাগান্বিতভাবে চেয়ে রইলাম। রিয়াদ, এখানে যদি আর 1 সেকেন্ড থাকি তাহলে নির্ঘাত মারা যাব। চল আমরা গিয়ে নাস্তা করে নিই। আদি। এটা বলে আদি উঠে চলে যায়। রাগে আমার মাথা জ্বলছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছি, তার মধ্যে পিছন থেকে আদি বলে উঠে, ঘুমকুমারীকে ঘুমের মাঝে সত্যি মায়াবতী লাগে অনেক। আদি। এটা বলে আদি চলে যায়। ওর কথায় আমি হেসে দিই। ওয়াশরুমের আয়নার সামনে মুখ ধুতে গিয়ে ওর বলা কথাটা মনে পড়ে গেল। কি অদ্ভুত ব্যাপার, নিজের অজান্তে মুখের কোনো আমার হাসি ফুটে ওঠে। আরশি, তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য ওয়েট করছে। মা। আসছি মা, তোমরা খাওয়া শুরু করো। সকালে নাস্তা করার মাঝখানে আদ্রিয়ানের একটা কল আসে, কি যেন একটা জরুরি কাজ আছে বলে নাস্তা অর্ধেক করে চলে যায় তাড়াহুড়ো করে। পলিটিশিয়ানরা মনে হয় এমনি সবকিছু হুটহাট করে করতে হয়।
মীরা আন্টির সাথে বিকেল বেলায় হাঁটছি বাহিরে। মীরা আন্টি আদিদের বাসাটা আমায় দেখাচ্ছে, 2 তলা বিশিষ্ট বাড়িটা। গেট বন্ধ। মীরা আন্টির ভাষ্য মতে ভিতরে একটা খুব সুন্দর ফুলের বাগান, নানান রকমের ফুল আছে। মীরা আন্টির কথা শুনে ভিতরে খুব দেখতে ইচ্ছে করছে। আন্টি, তোমার মুখে ফুলের বাগানের কথা শুনে আমার বাগানটা খুব দেখতে ইচ্ছে করছে। ভিতরে যাওয়া যাবে? আমি, গেট তো বন্ধ। আচ্ছা দাঁড়া দেখি যাওয়া যায় নাকি। মীরা আন্টি দরজায় হাত দিয়ে আস্তে করে ধাক্কা মারতেই দরজা ফাঁক হয়ে যায়। দরজা খোলা, আই ভিতরে। মীরা আন্টির সাথে ভিতরে প্রবেশ করি। অনেক বড় বাগানটা। গোলাপ গাছের চারাগুলো আমার হাঁটুর সমান। অনেক রকম ফুলের গাছ আছে, যদিও আমি চিনি না সেসব ফুল। স্পষ্টভাবে বলতে গেলে আমি ফুলের নাম বা ফুল ভালো করে চিনি না। ফুলের বাগানে ঢোকার ইচ্ছে এই জন্য, ফুলের উপর অনেক প্রজাপতি উড়ে বেড়ানোটা দেখার জন্য। একমাত্র ফুলের বাগানে হরেক রকমের প্রজাপতির দেখা মিলে, এখানেও তাই। প্রজাপতি ধরার খুব ইচ্ছে, তাই একটা ফুলের উপর প্রজাপতি পাখনা নাড়িয়ে নাড়িয়ে ফুল থেকে মধু সংগ্রহ করছে। আমি সেটার পিছনে আস্তে আস্তে করে গিয়ে যখনই 2 হাত বসিয়ে ধরতে যাব, তার আগেই প্রজাপতিটা পগারপার হয়ে গেল। সেটা চলে যাওয়াতে আরেকটার পিছনে গেলাম, কিন্তু তারপরেও ব্যর্থ হলাম, সেটাও ফুরুত। একটার পর একটা ধরার চেষ্টায় করে যাচ্ছি, কিন্তু বারবার প্রজাপতিগুলো হাতের নাগালে পাচ্ছি না। এই কাজটায় একরকম আনন্দ লাগছে, আবার ধরতে না পারায় বিরক্তও লাগছে। একটা গোলাপের উপর একটা সোনালী বর্ণের প্রজাপতি খুব মনোযোগ সহকারে ফুলের উপর বসে আছে। একে আমি ধরবই ধরব, তাই খুব সাবধানে পা টিপে টিপে হেঁটে খুব আস্তে আস্তে করে প্রজাপতিটার কাছে গিয়ে গপ করে ধরে ফেললাম। যাক বাবা, শেষ অবধি সাকসেস। খুশি মনে প্রজাপতিটাকে 2 হাতের তালুর মাঝখানে বন্দী করে রেখে মীরা আন্টিকে অনুসরণ করে কিছু বলার জন্য তার দিকে ফিরতে গিয়ে বুকটা ধক করে উঠল। আর একটু হলে ধাক্কা খেতাম আদির গায়ের সাথে। সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি ভ্যাবলা মার্কা একটা হাসি দিয়ে তার পাশ কেটে যেতে চাইলে সে আমার পথ আটকে দাঁড়ায়। সে পাশ থেকে সরে গিয়ে অন্য পাশ দিয়ে যেতে চাইলে সেদিকেও আটকে ধরে। মনে মনে তো আমার কান্না পেয়ে যাচ্ছে। চেহারাটাকে অসহায় বানিয়ে তার দিকে তাকালাম চোখ তুলে। সে তার পরনের সাদা পাঞ্জাবির হাতাটা একটু বটে রেখেছে। চোখে একটু বিরক্তি ভাব ভেসে উঠেছে। আমার হাতের দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে তাকালো। এই মেয়ে, তোমার তো সাহস কম না। আমার বাগানের প্রজাপতিগুলোকে ডিস্টার্ব করো তুমি। ধমকের সুরে আদির ধমকে চমকে গিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। হাতে কি? হ্যাঁ, দেখি তো হাতের মধ্যে কি। কড়া কণ্ঠে আদি, কিছু না, আস্তে করে বললাম আমি। দেখি তো বলে আদি আমার 2 হাত তার 2 হাত দিয়ে ধরে হাত দুটো ফাঁক করল। ফাঁক করার সাথে সাথে প্রজাপতিটা উড়ে চলে গেল। আর আমি মাথা নিচু করে রইলাম। প্রাণীদেরও একটা নিজস্ব জীবন আছে, তারাও নিজের মতো করে থাকতে চাই। তোমাদের মতো কিছু মানুষদের জন্য ওরা নিজেদের মতো করে চলতে পারে না। জানো না, ওদেরকে বন্দী করলে ওদেরও কষ্ট হয়। প্রাণীদের প্রতি একটু সদয় হও, বুঝলে? নিজের খুশির জন্য তাদেরকে কষ্ট দেওয়ার মানে হয় না। আদির বলা কথাগুলো মাথা নিচু করে শুনে যাচ্ছি, আর এদিকে আমার চোখগুলো ছলছল করছে, যে কোনো সময়ে আষাঢ়ের বৃষ্টি নামতে পারে। ওই দেখো, স্ট্যাচুর মতোর চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে তাকাও। আমার বা হাত ধরে ঝাঁকি মেরে বলল খুব জোরে ধমক দিয়ে, আদির ঘাকুনিতে এবার কেঁদেই দিলাম। চোখ বেয়ে টপ 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 করে জল গড়িয়ে পড়তে লাগল। এভাবে ধমক দিয়ে কেউ আমায় কখনো কথা বলেনি। চোখের পানি নাকের পানি এক করে ফেলছি।
এই মেয়ে কাঁদো কেন? আমি কাদার কথা বলছি তোমাকে। আদি, আপনি আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলছেন কেন? কান্না করতে করতে বললাম। আমি ধমক দেওয়ার মতো কাজ করলে ধমক না দিয়ে কি সালাম করব তোমাকে? কঠোর স্বরে আদি শব্দ না করে কাদার ফলে হিচকি উঠে গেল। কান্নার জন্য আর কথা বলতে পারছি না। ভুল করেছি না বুঝে সুন্দর করে বুঝিয়ে বললে কি হতো? নিজে নিজেকে বলছি, এই মেয়ে কান্না বন্ধ করে না হলে কিন্তু একদম গালে কষে একটা থাপ্পড় দিব। আদি, মীরা আন্টি। কান্ন করে মীরা আন্টিকে ডাক দিলাম। আমি মনে মনে ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে তার মাথার চুল সবগুলো টান মেরে ছিঁড়ে দিই। আমি হাতের আঙ্গুলগুলো মুছড়িয়ে ভেঙে দিই। এই মীরা ওরে নিয়ে যেত। আদি, মীরা আন্টি একপাশে চুপ করে দাঁড়িয়ে সব শুনছে। সে ও হয়তো ভয় পেয়ে গিয়েছে আদির এমন বিহেবে। হ্যাঁ যাচ্ছি। মীরা আন্টি আমাকে নিয়ে 2 পা এগুলে আদি পিছন থেকে দাঁড়াতে বলে। কান্না বন্ধ করে চোখ ভালো করে মুছে বাইরে যাও, তা না হলে লোকে পাগল ডাকবে। আদি, ওর কথা শুনে রাগ আরও বেড়ে গেল। বলুক লোকে পাগল, তাতে আপনার কি? আমার ইচ্ছে হলে কাঁদতে কাঁদতে যাব, ইচ্ছে হলে চুলগুলোকে আওলাজাওলা করে যাব, আপনার কি? চেঁচিয়ে পাশে থাকা একটা পাথরের উপর পা দিয়ে লাথি দিয়ে। আমার কিছু না। লোকে দেখলে পাগলি বলে বলে চিল্লাবে, আর পারলে তো পাগলা গারদেও দিয়ে আসবে। আমাদের এদিকে আবার একটা পাগলা গারদ আছে। আদি, আর কিছু না বলে চোখের পানি গুলা মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছি। সামনে থাকা একটা গাছে ইচ্ছে করে পা দিতে লাথি মেরে চলে আসি। আদি অবশ্য পিছন থেকে এই বলে চিল্লিয়ে উঠে, তাতে আমার কি? আমায় বকছে, এটার শোধ কি আমি না তুলে বকেয়া রেখে দিব? সুযোগে পায়ে সুদে আসলে উসুল করে দিব। বাসায় ঢুকতে খালাম্মুকে সামনে পেলাম। খালাম্মু, আমি চলে যাব। খালাম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে। চোখমুখ লাল হয়ে আছে আমার। চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে। আরশি, কি হয়েছে তোর, এমন হয়ে আছিস কেন? দুশ্চিন্তা রেখার চাপ। খালাম্মু, কিছু না খালাম্মু। নরম স্বরে আমি। কিছু না মানে তুই কান্না করছিস কি জন্য? খালাম্মু, আমি বাসায় যাব। আমার ভালো লাগছে না। কান্না করতে করতে আমি। আরশি, মা কি হয়েছে খালাম্মুকে বল। আমার মুখে তার 2 হাত রেখে, খালাম্মু, কিছু না। আমি। আরশি, নানু মনি কি হয়েছে? কেউ কিছু বলেছে? নানু, না, কেউ কিছু বলেনি। বাসায় যাব আমি। আচ্ছা, বাসায় চলে যাস। তার আগে কান্না তো থামা। খালাম্মু। এর মধ্যে কলিং বেলটা বেজে উঠল। এই মীরা গিয়ে দেখত কে আসলো। নানু। মীরা আন্টি দরজা খুলতে চলে যায়। আর আমি সোফায় বসে নাক মুছছি। কিছুক্ষণ পর মীরা আন্টি আসে। কি ব্যাপার, বিয়াইন কাঁদে কেন? তাকিয়ে দেখি আদ্রিয়ান। এমনভাবে জিজ্ঞাসা করছে যেন কিছুই সে জানে না। ইনফ্যাক্ট মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। কি জানি, মীরার সাথে হেসে হেসে বাইরে গেল আর বাসায় এসে কান্না করছে। আর বলছে বাসায় চলে যাবে। খালাম্মু। আদি এসে আমার পাশে বসে আর আমি সরে গিয়ে বসি। আর চোখের পানি আর নাকের মুচ্ছি বারবার। ও বিয়াইন কাঁদো কি জন্য, কেউ ধমক ঠক দিল নাকি? আদির কথা শুনে গায়ে আগুন লেগে যাওয়ার উপক্রম। তার বলা কথাগুলো অনেকটা কাটা গায়ে নুনের ছিটা মারার মতো লাগছে আমার কাছে। খালাম্মু, আমি আজকেই চলে যাব। চোখমুখ কঠোর করে বললাম আমি।
এটা বলে আমি সেখান থেকে উঠে রুমে চলে আসি। খাটে বসে বসে কাঁদতে লাগলাম। শালা এতক্ষণ আমায় বকে, এখন এসে এমন বিহেভ করছে যেন সে কিছুই জানে না। আস্ত একটা গিরগিটি। মিনিটের মধ্যে রং পাল্টে ফেলল। রুমে বসে বসে রাগে ফুলছি, সাহস হয় কি করে আমাকে এভাবে বকার। ভাবে কি সে নিজেকে কখনো কিস করে বসছে তো কখনো ঘুমের ডিস্টার্ব করছে, আর আজকে এতগুলো বকা দিচ্ছে। পাইছে কি সে আমারে? আমি কিছু করতে জানি না? এর জবাব যদি আমি না দিই তাহলে আমার নাম আরশিয়া না। রাগে বিছানায় থাকা কুশনটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। চলবে।